So welcome everyone to the Tech Talks version 3. আজকে আমরা টেক টক্স এর 3 নাম্বার এপিসোডে আর আজকে আমাদের টপিকটা হচ্ছে বেসিক্যালি মেশিন লার্নিং নিয়ে, খুব ট্রেন্ডিং একটা টপিক, ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং উইথ পাইথন। আজকে আমাদের সাথে স্পিকার হিসেবে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ কফিল উদ্দিন। উনি বর্তমানে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এট লিডসফট বাংলাদেশ। সো আজকে আমরা বেসিক্যালি মেশিন লার্নিংটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি একটা সেশন করবো আজকে আমরা, যেহেতু টেকটক সবসময় বিগিনাররা যাতে কোনো নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারে সেটাই অ্যাকচুয়ালি আমরা এনশিওর করি। সো কপিল ভাই, ফ্লোর ওভার টু ইউ। হ্যাঁ তানজিম, হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা আমি আগে শুরু করার আগে কিছু কথা বলে নিই আর কি। যে ওয়েবিনার আসলে সবাই মিউট করে রাখে, তো একটু বিরক্ত লাগে আর কি কথা না শুনলে। তো কয়েকজন আমার মনে হয় একটু রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয় আর কি, যাতে বুঝতে পারি কেউ শুনতেছে কিনা অথবা কোনো সমস্যা হচ্ছে কিনা। তো আমার মনে হয় 2-3 জন একটু রেসপন্স করলে বেটার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হুসাইন রিফাত, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। তো টেকটক বি2 স্পিকার না? শিখতে আসছি মেশিন লার্নিং। জানি না কতটুকু শেখাইতে পারবো। স্ক্রিন কি দেখা যাচ্ছে তানজিম? হ্যাঁ, কপিল ভাই শুরু হচ্ছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, আসছে এখন। ওকে, তাহলে শুরু করলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কফিল উদ্দিন। আর বর্তমানে আমি লিডস অফ বাংলাদেশে আছি জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আহ, আজকে আসলে ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং খুবই বিগিনার লেভেলের একটা সেশন হবে আর কি। তানজিম যেহেতু বলছে যে টেকটকটা মেইনলি বিগিনারদেরকে এমফাসাইজ করা হচ্ছে, তো শুরু করার আগে আমি আজকে কি কি নিয়ে বলবো একটু বলে একটু দেখে নিই। তো মেশিন লার্নিং এর একটু বেসিক নলেজ প্রথমে দিব, যে মেশিন লার্নিং কি জিনিস বা থিওরিটিক্যাল বিষয়। এরপরে হচ্ছে মেশিন লার্নিং এ পারফরমেন্স অ্যানালাইসিস কিভাবে করা হয় সেটা নিয়ে একটু বলবো। এরপর পাইথন দিয়ে কিভাবে মেশিন লার্নিং করা হয়, খুবই বেসিক কিছু জিনিস বলবো আর কি। এরপরে অ্যাডভান্স মেশিন লার্নিং এ কিভাবে আগাইতে হবে সেটা নিয়ে হালকা একটু ব্রিফ করব। মেইনলি এখানে কিছু লাইব্রেরি আছে পাইথনের, ওইগুলো নিয়ে বলবো আসলে। আহ, এরপর হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন, রিয়েল লাইফ কিছু এক্সাম্পল আমি দেখাবো। আহ, তাহলে শুরু করা যাক। শুরুতেই যদি বলতে হয় মেশিন লার্নিং কি জিনিস, আহ, কেউ কি একটু বলতে পারবেন যে মেশিন লার্নিং কি জিনিস যতটুকুই জানেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নর্মালি হচ্ছে ভাই আমি যতটুকু জানি যে মেশিন লার্নিং বলতে বোঝায় যে মেশিন যেন নিজে নিজে কিছু শিখতে পারে, সেরকম ভাবে কোনো একটা মেশিনকে তৈরি করা। যেমন হচ্ছে যদি আমি অটোনোমাস গাড়ির কথা বলি, তাহলে অটোনোমাস গাড়ি হচ্ছে নিজে নিজে রাস্তার মধ্যে চলতে পারে। তো তার যে আর কি চলার জন্য যে অ্যালগোরিদম ব্যবহার করে বা যে সে যে শিখে বিভিন্ন এনভায়রনমেন্টে, সেটাই হয়তো মেশিন লার্নিং। আচ্ছা কেউ ঠিক আছে, আর কেউ কি কিছু বলবেন? এখানে কি একজন ছাড়া আর কেউ নাই? Hi. I think machine learning is something like আমি কখনো ফাংশনটা ডাইরেক্ট কিছু implicitly না বলে I'm giving the data and letting the computer or the machine finding out what will be the function to perform these calculations to find the exact data based on the input. ঠিক আছে, তাহলে তো অনেকে অনেক কিছু জানে, আমার চেয়েও বেশি জানে মনে হচ্ছে।
আচ্ছা, শুরু মানে কিছু বলার আগে একটু নামটা বলে নিলে আমার জন্য সুবিধা হয়, যেহেতু আমি প্রেজেন্টেশনটা দেখতেছি, কে বলতেছে আসলে বোঝা যাচ্ছে না। Oh, I'm sorry. My name is Araf. I just replied ওকে, earlier. থ্যাংক ইউ। আচ্ছা, মেশিন লার্নিং হচ্ছে যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্রাঞ্চ আর কি। তো তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি জিনিস সেটা যদি একটু কেউ বলবেন? কি তানজিম, কেউ কি জানে না? যাই হোক, কেউ কি বলবেন কিছু? হ্যাঁ, আপনি বললেই বোধহয় ভালো হয়। যাই হোক, আগাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে বলতে গেলে যে মেশিনের এমন একটা অ্যাবিলিটি যেটা হচ্ছে হিউম্যান লাইক অ্যাক্টিভিটিস করতে পারে বা হিউম্যান ইন্টেলিজেন্সটাকে কপি করতে পারে। আর মেশিন লার্নিং হচ্ছে যে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্রাঞ্চ বলা যায়। তাহলে মেশিন লার্নিংটা কি? মেশিন লার্নিং হচ্ছে যে মেশিনকে টিচ করার একটা ওয়ে। হ্যাঁ, সোজা কথায় যদি বলতে যাই, মেশিনকে টিচ করার একটা ওয়ে। আর মেশিন লার্নিং এর সাথে ডাটা মাইনিং এর যে সম্পর্কটা, যে ডাটার মাধ্যমে যদি আমরা মেশিনকে লার্ন করাই, সেটা তাদের এটাই হচ্ছে মেশিন লার্নিং এর সাথে মেইনলি ডাটা মাইনিং এর সম্পর্ক। আচ্ছা, তাহলে হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদম কয় প্রকার? মেইনলি হচ্ছে আমরা তিন প্রকার মেশিন লার্নিং অ্যালগোরিদম: সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং। এরপরেও আরেকটা অ্যালগোরিদম আছে, সেটা হচ্ছে সেমি সুপারভাইজ লার্নিং। তো মেইনলি আমরা আজকে সুপারভাইজ লার্নিং আর আনসুপারভাইজ লার্নিং সম্পর্কে একটু ধারণা দিব ডিটেলসে, বেসিক। আর রিইনফোর্সমেন্ট লার্নিং হালকা একটু বলবো। আর সেমি সুপারভাইজ লার্নিং আসলে তেমন একটা ইউজ হয় না, যার কারণে এটা নিয়ে আমি আজকে কথা বলবো না। তো সুপারভাইজ লার্নিং নিয়ে যদি বলতে চাই, সুপারভাইজ লার্নিং হচ্ছে সুপারভাইজ বলতে আমরা যেটা বুঝি আসলে, যে আমরা যখন থিসিস করতে যাই কিংবা ভার্সিটিতে প্রজেক্ট করি, তখন হচ্ছে আমাদের একটা সুপারভাইজার থাকে। তো সুপারভাইজার কি করে? সুপারভাইজার আমাদেরকে সুপারভাইজ করে যাতে আমরা কাজগুলো করে নিতে পারি। তো মেশিনকেও হচ্ছে সুপারভাইজ লার্নিং হচ্ছে যে মেশিনকে সুপারভাইজ করা বা শেখানো। আচ্ছা, এখন সুপারভাইজ লার্নিং হচ্ছে আবার দুই প্রকার: ক্লাসিফিকেশন আর হচ্ছে রিগ্রেশন। আমরা যদি একটা এক্সাম্পল যদি দেখি, আহ, মনে করেন একটা বাচ্চাকে আমরা একটা অ্যাপল দেখাইলাম, সে বাচ্চাটা অ্যাপল চিনে না। হ্যাঁ, তো যখন এই অ্যাপলটা দেখাবো তাকে, সে ডেফিনেটলি এটা বলতে পারবে না এটা কি। হ্যাঁ, কিন্তু আমরা যদি বলে দিই যে এটা হচ্ছে অ্যাপল, হ্যাঁ, তখন সে অ্যাকচুয়ালি যেটা করবে সেটা হচ্ছে সে এটার শেপটা দেখে নিবে, বা কালার দেখে নিবে, স্কিনটা কিরকম সেটা দেখে নিবে, সাইজটা দেখে নিবে। হ্যাঁ, তো পরবর্তীতে যখন আবার জিজ্ঞেস করা হয় যে এটা কি, হ্যাঁ, তখন সে বলতে পারবে এটা অ্যাপল। হ্যাঁ, মেশিনকেও অনেকটা এভাবেই শেখাইতে হয়। তো যদি আমরা একটু দেখি যে মেশিনকে মেশিনকে সরাসরি ইমেজ দেওয়া যাবে না, ইমেজ দিতে হলে আবার ইমেজ প্রসেসিং কিছু পার্ট চলে আসবে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে ডাটার মাধ্যমে দিব। তো এইভাবে যদি আমরা কিছু ফিচার বলে দিই যে রেড হইলে কালার এবং শেপ যদি রাউন্ড হয় এবং স্কিন যদি হার্ড হয় এবং সাইজ যদি মিডিয়াম হয়, তাহলে এটা অ্যাপল। তাহলে এখানে যদি দেখা যায় যে অ্যাপল মানে ফ্রুটের নামটা হচ্ছে আমার ফিচার গুলোর উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমরা বলতে পারি যে এটা ফ্রুট নেমটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বা আমরা এখানে টার্গেট ভেরিয়েবল বলবো। আর যেটার উপর বেস করে আমরা বলতেছি যে ফিচার গুলোর উপর, সেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এই ধরনের যে এক্সাম্পল গুলো, এগুলো হচ্ছে এটা অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশনের একটা এক্সাম্পল। ক্লাসিফাই গুলো এভাবে করা হয় আর কি। এরপর যদি দেখি রিগ্রেশন। রিগ্রেশন, মনে করেন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, পিৎজা খাবেন। তো ওয়েটার এসে বলল যে 6 ইঞ্চি একটা পিৎজার দাম হচ্ছে 400 টাকা, বা বিভিন্ন সাইজের কিছু পিৎজার দাম দিয়ে দিল। হ্যাঁ, এবং বললেন যে আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন অথবা কোনো কাস্টমাইজ সাইজ আপনারা অর্ডার করতে পারবেন। তো এখন হয়তো আপনারা চিন্তা করলেন যে আমি একটা কাস্টমাইজ সাইজ আমি একটু বাড়াই নিব, 16 ইঞ্চির একটা পিৎজা নিব আমি। তাহলে ওইটার প্রাইস কিরকম হতে পারে? তো ওই প্রাইসটা অবশ্যই নিশ্চয়ই আপনারা ওই যে আগে যে প্রাইস গুলো দেওয়া আছে সেগুলো থেকে আপনারা প্রেডিক্ট করতে পারবেন সেই প্রাইসের উপর বেস করে। হ্যাঁ, এই ধরনের প্রবলেম গুলোকে বলা হয় রিগ্রেশন, যেখানে আমরা প্রেডিক্ট করতে পারবো কোনো কিছু ডাটার উপর বেস করে। আমরা যদি একটু দেখি যে এটা মনে করেন একটা ডাটা সেট, যে এখানে কিছু ফিচার দেওয়া আছে
এবং ফুল এন্ড ফ্রুটের নাম দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে যদি আমরা মেশিনকে আবার যদি ফিচার গুলো দিয়ে দেওয়া হয়, ফার্স্টে আমরা তো এটা ডাটা সেট দিয়ে আমরা ট্রেন করাবো মডেলটাকে। ট্রেন করানোর পরে মেশিনকে যদি আবার কিছু ফিচার দিয়ে জিজ্ঞেস করা হয় যে এটা কি ফুল, তাহলে সে ক্লাসিফাই করতে পারবে যে তার ফিচার গুলোর উপর বেস করে যে এটা কোন ফুল। অথবা যদি আমরা কোনো কিছু এই যে সাইজ অথবা প্রাইস গুলো দিয়ে দিই, তাহলে হচ্ছে সে সাইজ এবং প্রাইসের উপর বেস করে সে যেটা জানা নাই তার কাছ থেকে, যেটা জানা নাই আমরা বা দিই নাই মেশিনকে, সে সেটারও প্রাইস প্রেডিক্ট করতে পারবে। আচ্ছা, এরপর আসি আনসুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিং হচ্ছে অনেকটাই নিজে নিজে শেখার মতো। হ্যাঁ, আমরা মেশিন নিজে নিজেই শিখবে, মেশিনকে কিছু ডাটা দিয়ে দিব, মেশিন নিজে নিজেই শিখবে। তো কিভাবে শিখবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমরা যে ডাটাগুলো দিয়ে দিব সেই ডাটাগুলোর মধ্যে থেকে কিছু প্যাটার্ন বের করবে। হ্যাঁ, ওই প্যাটার্নের মাধ্যমে সে শিখবে। আর আনসুপারভাইজ লার্নিং হচ্ছে ক্লাস্টারিং অ্যালগোরিদম মেনলি। যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে মনে করেন আপনাকে কিছু ফ্রুটস দেওয়া হলো এবং বললে যে এই ফ্রুটস গুলো 3টা ঝুড়িতে বা 3টা ক্লাস্টারে ভাগ করতে। তো আপনি কি করবেন? আপনি অবশ্যই একই ধরনের ফুলগুলো এক ঝুড়িতে রাখবেন, মানে অনেকটা এরকম করে আপনি একটা ক্লাস্টারিং বা ভাগ করবেন। তো এটা যদি আমরা একটু মেশিন লার্নিং এ কিভাবে দিতে হয় সেটা একটু দেখি। তো মনে করেন আপনি কিছু ডাটা দিয়ে দিলেন, কিছু ফিচার দিয়ে দিলেন, যে রেড, রাউন্ড, মিডিয়াম বা এই ধরনের কিছু ফিচার দিয়ে দিলেন। এগুলোকে যদি ক্লাস্টারিং করতে বলা হয়, হ্যাঁ, বা মেশিনকে যদি এগুলো আমরা মেশিন এটা লার্ন করাই, তাহলে সে যেটা করবে সে এখান থেকে কিছু প্যাটার্ন নিবে, সে প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ক্লাস্টারে সে ভাগ করে নিবে। তো এখানে কিন্তু আমরা বলে দিচ্ছি না যে কোনটা কোন ক্লাস্টারে যাবে বা কোনটা কোন ফ্রুট। এখানে সে নিজে নিজেই ডাটাগুলোর মধ্যে থেকে বিভিন্ন প্যাটার্ন বের করে বিভিন্ন ক্লাস্টারে সে ভাগ করে নিচ্ছে। এটাই হচ্ছে আনসুপারভাইজ লার্নিং বা এখানে ক্লাস্টারিং অ্যালগোরিদম। আর যদি একটু ক্লাস্টারিং আর আনসুপারভাইজ লার্নিং, সুপারভাইজ আর আনসুপারভাইজ লার্নিং এর যদি পার্থক্যটা যদি একটু দেখি, তাহলে হচ্ছে সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে আমরা ফিচার গুলোর সাথে সাথে কোন ফিচারের কারণে কোন ফুলটা হবে সেটাও বলে দিচ্ছি। মানে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটাই থাকতেছে সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে। অথবা হচ্ছে আমরা কোন সাইজের জন্য কোন প্রাইস হবে সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি। মানে এখানে আনসারটাও বলা আছে, সে আনসারটা থেকে শিখবে, তারপর হচ্ছে সে ক্লাসিফাই করবে কিংবা প্রেডিক্ট করবে। কিন্তু ক্লাস্টারের ক্ষেত্রে সে জানে না এটা কোন ফুল, জাস্ট তার কাছে কিছু ফিচার দেওয়া আছে, সে ফিচার গুলোর উপর বেস করে কিছু বিভিন্ন সেম প্যাটার্নের জিনিসগুলোকে সেম ক্লাস্টারে রেখে দিবে। সুপারভাইজ আর আনসুপারভাইজ লার্নিং এর পার্থক্যটা কি বোঝা গেছে? জি। একজনই শুনতেছে নাকি আর বাকিটা কই? জি ভাইয়া, শোনা যাচ্ছে, বুঝছি স্যার ভাইয়া। এরপরে মেশিন লার্নিং এর প্রসেসটা আমরা একটু দেখিনি। ফার্স্টে যেটা করতে হবে, ডাটা কালেক্ট করতে হবে আমাদেরকে। তো ডাটা কালেকশনটা বিভিন্ন ভাবে হইতে পারে, হয়তো আপনি সরাসরি কোনো ফিল্ডে গিয়ে ডাটা কালেক্ট করতে পারেন, অথবা বিভিন্ন ডাটা সেট পাওয়া যায়, এরকম অনেকগুলো সাইট আছে, ওগুলো নিয়ে বলবো আমি পরে। ডাটা কালেক্ট করলেন, এরপরে ডাটাকে প্রি প্রসেস করলেন, যে আপনার যে ডাটাগুলো লাগবে সেগুলোকে প্রসেস করে নিলেন, কিংবা মিসিং ডাটা থাকবে, মিসিং ভ্যালু থাকলে সেগুলোকে আহ, ইয়া করলেন, আপনি আপনার মতো করে দিলেন। হ্যাঁ, প্রিপেয়ার করে নিলেন, প্রি প্রসেস করে নিলেন। এরপরে হচ্ছে যে অ্যালগোরিদমটা দিয়ে আপনি ট্রেন করাবেন সেই অ্যালগোরিদমকে চুজ করতে হবে। অ্যালগোরিদম চুজ করার ওয়েটা কি সেটাও একটু বলবো পরে। এরপর হচ্ছে ট্রেনিং ডাটা এন্ড টেস্ট ডাটা স্প্লিট করতে হবে, এবং এরপরে মডেলটাকে ট্রেন করাইতে হবে এবং ট্রেন হওয়া মডেলটাকে ইভালুয়েট করতে হবে। আচ্ছা, এখানে তাহলে এই যে ট্রেন করানো কিংবা ট্রেনিং ডাটা, টেস্ট ডাটা স্প্লিট বা ইভ্যালুয়েশন, এগুলো কেন দরকার হচ্ছে? মেইনলি আমরা হচ্ছে যেটা করতেছি যে ডাটার মাধ্যমে আমরা একটা মেশিনকে লার্ন করাচ্ছি, একটা মডেল তৈরি করতেছি। বাট মডেলটা মনে করেন যে ওই মডেলটা ইউজ করে তানজিম একটা কোনো সফটওয়্যার কোন একটা সিস্টেম ডেভেলপ করলো। হ্যাঁ, কিন্তু তানজিম কেমনে বুঝবে যে যে এই মডেলটা ভালো রেজাল্ট দিচ্ছে? হ্যাঁ, সে এই জন্য এই যে এটা যে আপনার মডেল তৈরি করা মডেলটা যে ভালো রেজাল্ট দিচ্ছে সেটা বোঝানোর জন্য আমাকে এটার পারফরমেন্সটা ইভালুয়েট করতে হবে। তো পারফরমেন্স ইভালুয়েট করার জন্য আমাদেরকে ট্রেনিং করার পর, ট্রেন হওয়ার পর মডেলটাকে টেস্ট করতে হবে। টেস্ট করার জন্যই আমরা মেনলি হচ্ছে ট্রেনিং ডাটা, ডাটা সেট থেকে কিছু ডাটা ট্রেনিং এর জন্য রেখে কিছু ডাটা টেস্টের জন্য রেখে দিচ্ছি।
টেস্ট ডাটা থেকেই আমরা টেস্ট করে বুঝতে পারবো এটা পারফরমেন্স কেমন। আচ্ছা, ডাটা সেট কালেকশনের জন্য আপনারা চাইলে ক্যাগল থেকে ডাটা কালেক্ট করতে পারেন। গুগলের একটি ইয়ে আছে, ডাটা সেটের সাইট আছে একটা। এরপর হচ্ছে ইউসিআই মেশিন লার্নিং রিপোজিটরি, এখান থেকেও ডাটা কালেক্ট করতে পারবেন, কিংবা ডাটা ওয়ার্ল্ড, 538, রেডিট, ডাটা ডট গভর্নমেন্ট, এগুলো থেকে আপনারা চাইলে ডাটা কালেক্ট, এখানে অনেকগুলো ডাটা সেট আছে। আপনার যদি ডাটা সেট লাগে কোনো রকমের, সার্চ দিয়ে দেখবেন, যদি আপনার মন মতো ডাটা সেট পেয়ে যান তাহলে তো ভালো, আর না হয় হচ্ছে আপনাদের নিজে থেকে ডাটা সেট তৈরি করতে হবে। আচ্ছা, এবার আসে হচ্ছে কিভাবে আপনি ডাটা মডেল বা অ্যালগোরিদমটা কিভাবে চুজ করবেন। অ্যালগোরিদমটা চুজ করতে হয় বিভিন্ন আহ, জিনিস দেখে, যেমন হচ্ছে আপনি ট্রেনিং সাইজ কেমন, আপনি ডাটা সেটের সাইজ কেমন, সেটার উপর বেস করে, কিংবা ওই অ্যালগোরিদমটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি জিনিস। হ্যাঁ, আপনি যে ডাটাগুলো দিয়ে লার্ন করাবেন, সেই ডাটাগুলো কি ধরনের ডাটা, বা আপনি কি ধরনের মডেল তৈরি করতে যাচ্ছেন, এবং ওই মডেলটা কি ওই অ্যালগোরিদমের অ্যাডভান্টেজের মধ্যে পড়তেছে নাকি ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়তেছে, এগুলো দেখতে হবে। এরপর লিনিয়ারিটি কতটুকু সেটা দেখতে হবে। এরপর টাইপস অফ ডাটা সেট, আপনার কি এটা টেক্সট ডাটা সেট নাকি ইমেজ ডাটা সেট, এই ডাটা সেটের উপর বেস করে আপনি অ্যালগোরিদমটা চুজ করবেন। আহ, এরপরে আসি, আমি একটা এক্সাম্পল যদি দিই, মনে করেন আহ, এরকম একটা ডাটা সেট আছে আপনার কাছে। হ্যাঁ, এখানে এটা দিয়ে আপনি এটা ক্লাসিফাই করবেন। এটা হচ্ছে একটা সুপার শপের একটা ডাটা সেট, যেখানে জেন্ডার, এজ আর স্যালারি আছে, এবং আপনি ওই সুপার শপ থেকে পারচেস করেছেন কি করেন নাই সেটা আছে। তো এখন আমরা যদি এটাকে মেশিন লার্নিং করতে যাই, তাহলে এটা ফার্স্টে যেটা করতে হবে, এখানে ফিচার সিলেক্ট করতে হবে। ফিচার সিলেক্ট বলতে আমরা এখান থেকে কি কি জিনিস নিব। দেখেন, এখানে ইউজার আইডি আছে, কিন্তু আমাদের ইউজার আইডিটা আসলে দরকার নাই, মানে আপনি যে কিনবেন বা কিনবেন না সেটা উপর এই ইউজার আইডিটার কোনো ইম্প্যাক্ট নাই, সেই জন্য আমরা এটা বাদ দিয়ে দিব। তাহলে বাকি থাকলো কি, জেন্ডার, এজ, এস্টিমেটেড স্যালারি এবং পারচেস। আচ্ছা, আবার দেখা যাচ্ছে যে এখানে জেন্ডারের কলামটাতে ক্যাটাগরিক্যাল ডাটা হতো। হ্যাঁ, কিন্তু আমাদের মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমাদের নিউমেরিক্যাল ডাটা দিতে হবে। সেক্ষেত্রে আমরা এই ক্যাটাগরিক্যাল ডাটা থেকে নিউমেরিক্যাল ডাটাতে কনভার্ট করতে হবে। আর সেই কনভার্সনটা আমি পাইথনে দেখাই দিব কিভাবে করতে হবে। হ্যাঁ, এরপরে এরকম একটা 0 আর 1 দিয়ে রিপ্লেস করে দিল। হ্যাঁ, এরপরে যেটা করতে হবে আমাদেরকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আলাদা করতে হবে। কেউ কি এখানে বলতে পারবেন যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো হবে আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা হবে এখানের মধ্যে? দেখি, আমি জিজ্ঞেস করি কারো থেকে। ঠিক আছে, এই ইয়াসিন তানিম আছো? জি বলেন, কি কি বলতে যাচ্ছেন, হয়তো বলেন। তার মানে কি সবাই ঘুমাই গেছে নাকি? মানে সবাই ঘুরবেন, আসলে সবাই আছে, বাট সবাই চাচ্ছে যেন আপনি বলেন। না, আমি চাচ্ছি আসলে মানে আমি বকবক না করে সবাই একটু ইন্টারেক্টিভ কিছু হোক আর কি। যাই হোক, কেউ যদি বলতে না চায় তাহলে। স্যালারিটা মনে হয় ডিপেন্ডেন্ট, জি, আর এজটা, স্যালারিটা মনে হয় ডিপেন্ডেন্ট আর এজটা মনে হয় ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। না না না, দেখেন এখানে হচ্ছে আপনার, মানে আপনি আহ, আচ্ছা আগে বলি আমি আগে কোনটা কোনটা হবে। এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে জেন্ডার, এজ আর স্যালারি। আর এগুলোর উপর বেস করে আপনার আসলে ডিসিশন হবে যে আপনি ওই সুপার শপ থেকে শপিং করবেন কি করবেন না। সেজন্য এই পারচেসটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমরা এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে একটা ভেরিয়েবলে রাখলাম এক্স এ, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ওয়াই তে রাখলাম। আচ্ছা, এখানে পারচেস কেন ইন্ডিপেন্ডেন্ট, সরি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ হচ্ছে এজ এবং স্যালারি এবং জেন্ডারের উপর বেস করে, জেন্ডারের উপরই বেস করতেছে আপনি কিনবেন কি কিনবেন না। হয়তোবা অনেকের স্যালারি অনেক বেশি, বাট তার জেনারেলি ফিমেলদের ক্ষেত্রে হয়তোবা তারা ঘরের জিনিসপাতি কিনে না, সেক্ষেত্রে হয়তোবা এটার একটা ইম্প্যাক্ট আছে, বা এজের উপর একটা ইম্প্যাক্ট আছে, বা স্যালারি অনেক বেশি কিন্তু তার বয়স কম, সেক্ষেত্রে হয়তোবা তার বাবা জিনিসপাতি কিনে, সে নাও কিনতে পারে। হ্যাঁ, তো এই ধরনের এই ইম্প্যাক্ট গুলো আছে আর কি। তো সেজন্য হচ্ছে জেন্ডার, এজ এবং স্যালারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং
পারচেসটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, আশা করি বোঝা গেছে। তো এরপর এখানে আমরা ট্রেনিং ডাটা এবং টেস্ট ডাটা স্প্লিট করব। এখান থেকে কিভাবে করব? এখান থেকে আমরা মোস্ট অফ দ্য ম্যাক্সিমাম ডাটাই রেখে দিব ট্রেনিং করার জন্য, মডেলকে ট্রেন করার জন্য, আর বাকি কিছু ডাটা রাখবো ওই ট্রেন্ড হওয়া মডেলটা টেস্ট করার জন্য। তাহলে হচ্ছে আমরা যদি 60% মানে 6টা ডাটা নিলাম ট্রেনিং এর জন্য, সেম ভাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকেও নিতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকেও নিতে হবে। তো আমরা রাখলাম এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন নামে দুইটা ভেরিয়েবলে রাখলাম, আর বাকিগুলো টেস্টের জন্য রাখলাম একইভাবে এক্স টেস্ট এবং ওয়াই টেস্টে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এক্স ট্রেনটা ইউজ করে এবং মডেলটাকে আমরা ট্রেন করাবো, এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন ইউজ করে মডেলটাকে ট্রেন করাবো। এরপরে যে মডেলটা ট্রেন হচ্ছে সেই মডেলটার মাধ্যমে আমরা এক্স টেস্টে ইউজ করে আমরা একটা প্রেডিকশন করব, সেটা হচ্ছে ওয়াই প্রেড। আমরা ওয়াই প্রেড নামে একটা ভেরিয়েবলে রাখলাম। এরপরে ওয়াই প্রেড এবং এক ওয়াই টেস্ট, যে টেস্টের জন্য ভেরিয়েবল যেগুলো রেখে দিয়েছিলাম, ওই ওয়াই টেস্টটা আমরা কম্পেয়ার করব। তো যদি একটু কম্পারিজনটা দেখি, দেখেন যে আমরা কম্পারিজন করে এই ধরনের একটা ম্যাট্রিক্স তৈরি করব। দেখেন এখানে এক পাশে আমরা প্রেডিক্টেড যেগুলো আছে সেগুলো রাখতেছি, আর পাশে অ্যাকচুয়াল গুলোকে রাখতেছি। তো যদি এখানে দেখা যায় যে অ্যাকচুয়ালে 0 আছে এবং সে প্রেডিক্ট করছে 0, এরকম কয়টা আছে? একটা। তো আমরা 0 এবং 0-তে একটা রাখলাম। এরপরে অ্যাকচুয়ালি 0 আছে বাট প্রেডিক্ট করছে 1, এরকম কোনো ডাটা নাই, তো সেই জন্য এটাতে 0 বসাইছি আমরা। এরপর দেখবো যে অ্যাকচুয়ালি 1 আছে বাট প্রেডিক্ট করছে 0, এরকম কয়টা আছে? এরকম আছে একটা। তাহলে এখানে রাখলাম 1 এবং অ্যাকচুয়ালি 1 আছে এবং প্রেডিক্টও করছে 1, এরকম আছে দুইটা। তাহলে এই ফিল্ডটাতে আমরা 2 রাখলাম। তো এরকম একটা ম্যাট্রিক্স দাঁড়াইলো, এটাকে কনফিউশন ম্যাট্রিক্স বলে। তো কনফিউশন ম্যাট্রিক্সে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এগুলোর মাধ্যমে আমরা অ্যাকুরেসিটা বের করব। হ্যাঁ, তো এখানে অ্যাকুরেসির সূত্রটা হচ্ছে এরকম: ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই অল ইনটু 100। তো এই ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এখানে হচ্ছে ট্রু পজিটিভ 2টা, ট্রু নেগেটিভ 1টা, আর টোটাল ডাটা হচ্ছে 4টা। তাহলে এটাকে যদি আমরা অ্যাকুরেসি বলি 75% অ্যাকুরেট এই মডেলটা। আর যাই হোক, আরো কিছু পারফরমেন্স মেজার করার জন্য আরো কিছু সূত্র আছে, সেগুলো হচ্ছে অ্যাকুরেসি তো বললামই, এরপর এরর রেট, কতটুকু এরর দিল, তারপর ট্রু পজিটিভ রেট, এটা ট্রু নেগেটিভ রেট হবে, এরপর হচ্ছে প্রিসিশন এফ স্কোর। এগুলোর মাধ্যমে আমাদের পারফরমেন্স গুলো অ্যানালাইসিস হবে। এগুলো নিয়ে ডিটেলস আমি আর বলতেছি না। আচ্ছা, এরপর হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে অনেকটা একটা রিওয়ার্ড বেসড সিস্টেম। যদি আমি একটা এক্সাম্পল দিই, যে মনে করেন একটা ইনপুট দিলেন এবং জিজ্ঞেস করলেন মেশিন থেকে এটা কি, সে বললো ইটস ম্যাঙ্গো, বাট আপনি তাকে একটা ফিডব্যাক দিলেন যে না, এটা হয় না, এটা রং, ইটস অ্যান অ্যাপেল। সে ফিডব্যাকটাকে নিল, নেওয়ার পর আবার এটাকে প্রেডিক্ট করলো, বললো অ্যাপল, এবং আপনি আবার এভাবে ফিডব্যাক দিলেন একটা। এভাবে করে করে যে মেশিনটাকে লার্ন করানো হয় সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং, অনেকটা যেভাবে আমরা বাচ্চাদেরকে ছোটকালে শেখাই আর কি। আচ্ছা, এরপরে পাইথনের কিছু জিনিস দেখাবো। তার আগে হচ্ছে আমি এখানে কিছু অ্যালগোরিদম ইউজ করব, সেগুলো একটু ডিটেলস আমি বলতে যাচ্ছি। ফার্স্ট আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং এর একটা অ্যাপ্লিকেশন, একটা ক্লাস্টারিং দেখাবো, একটা অ্যালগোরিদম ক্যামিন্স ক্লাস্টারিংটাই দেখাবো মেইনলি, ওইটা নিয়ে একটু বলি। হ্যাঁ, তো মনে করো আপনার কাছে একটা ডাটা সেট আছে অনেকটা এই ধরনের। হ্যাঁ, এরপরে আপনি কে এর মান নিলেন, যে কে মান 2, মানে হচ্ছে দুইটা ক্লাস্টার আপনি ভাগ করবেন র্যান্ডমলি, আপনি দুইটা ক্লাস্টারে ভাগ করে দিলেন এই ডাটাগুলোকে। ভাগ করার পরে এই প্রতিটা ক্লাস্টারের সেন্ট্রয়েডটা বের করতে হবে। হ্যাঁ, সেন্ট্রয়েড মানে হচ্ছে যে ওই ডাটা সেটের গড় যে মানটা, মিন ভ্যালুটাই হচ্ছে সেন্ট্রয়েড। আচ্ছা, এরপর সেন্ট্রয়েড থেকে প্রতিটা পয়েন্টের দূরত্ব বের করতে হবে, সবচেয়ে বেশি দূরে যেটা, হ্যাঁ, সেটাকে বাদ দিতে হবে, এবং সবচেয়ে কাছে যদি কোনো ভ্যালু থাকে সেটাকে নিয়ে আসতে হবে, মানে অবজেক্ট গুলোকে আবার রিঅ্যাসাইন করতে হবে। তো যেহেতু আমরা ক্লাস্টারটাকে আবার রিঅ্যাসাইন করছি, সেহেতু আবার সেন্ট্রয়েডের মান আমাদেরকে আবার আপডেট করতে হবে। তো সেই অনুযায়ী আমরা সেন্ট্রয়েডের মান আপডেট করলাম। আপডেট করে আবার যতক্ষণ পর্যন্ত এটার
WCSS এর ভ্যালু মিনিমাম না আসতে ততক্ষণ এভাবে লুপ চালাইতে হবে। এটা হচ্ছে মানে মোটামুটি একটা কনসেপ্ট কেমিন্স ক্লাস্টারিং এর। বাট আমরা যেভাবে ইমপ্লিমেন্ট করব সেটা যদি বলতে যাই, এটা হচ্ছে ডাটা সেট আছে। তো ফার্স্ট আমরা ধরে নিলাম কেয়ার মান 1। তো সেই হিসেবে আমরা ক্লাস্টারিং করলাম, যেহেতু কেয়ার মান 1 মানে ক্লাস্টারিং একটাই হবে, সব ডাটা সেটকে আমরা একটা ক্লাস্টারে রাখলাম। সেটার উপর বেস করে আমরা সেন্ট্রয়েড ক্যালকুলেট করলাম। এরপর হচ্ছে সেন্ট্রয়েড উপর বেস করে আমরা WCSS এর ভ্যালু বের করলাম। WCSS কি জিনিস সেটা আমরা একটু পরে বলতেছি। একইভাবে আমরা আবার কেয়ার মান 2 নিলাম। 2 নেওয়ার পর আবার দুইটা ক্লাস্টারে ভাগ করলাম। এরপর সেন্ট্রয়েড ক্যালকুলেট করলাম এবং WCSS এর ভ্যালু নিলাম। হ্যাঁ, এভাবে করতে করতে আমরা যেগুলো 3, 4, 5 এভাবে সবগুলো ক্লাস্টারের জন্য আমরা প্রায় 1 থেকে 10টা বা 15টা ক্লাস্টারের মান নিলাম। মান নিয়ে ওই WCSS এর ভ্যালুটা বের করবো। WCSS মানে হচ্ছে যে উইথিন ক্লাস্টার সাম অফ স্কয়ার। আর এটার সূত্রটা হচ্ছে অনেকটা এরকম যে সেন্ট্রয়েড থেকে প্রতিটা পয়েন্টের দূরত্বকে স্কয়ার করে সামেশন করা। হ্যাঁ, এই সেন্ট্রয়েড থেকে আশা করি বোঝা গেছে। এরপরে আমরা নাম্বার অফ ক্লাস্টার এবং WSS এর ভ্যালুটাকে একটা গ্রাফে বসাবো। অনেকটা এই ধরনের একটা গ্রাফ আসবে। তো এখান থেকে আমরা বের করতে হবে অপটিমাল নাম্বার অফ ক্লাস্টার কত। আপনারা যদি দেখেন এখানে 3টে জায়গায় এই গ্রাফটা একটু ডেভিয়েশন হয়েছে। হ্যাঁ, এই 3টা পয়েন্টের মধ্যে WCSS এর ভ্যালু সবচেয়ে মিনিমাম যেটা, সে মিনিমাম ওইখানে যে নাম্বার অফ ক্লাস্টার যেটা আছে সেটাই আমরা অপটিমাল নাম্বার অফ ক্লাস্টার হিসেবে ধরে নিব। এখানে হচ্ছে নাম্বার অফ ক্লাস্টার 5 এর সবচেয়ে WCSS এর ভ্যালু মিনিমাম, তাহলে এটাকেই আমরা নিব। আর যাই হোক, এরপর আমরা একটু কোডিং এ চলে যাই। কারো কি কোনো কোশ্চেন আছে? ভাইয়া আসসালামু হ্যাঁ হ্যাঁ, তানিম ভাইয়া, ভাইয়া বলুন। একটু স্লোলি গেলে ভালো হয়, একটু ফাস্ট হচ্ছে বেশ। মনে হচ্ছে। আর আপনি কোশ্চেন করছিলেন, আমি অ্যান্সার দিতে পারিনি, আমার ভাইগনা কান্না করতেছিল, তো আমি স্পিকার অন করার ছিল না, মোমেন্ট ছিল না, সরি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আর কারো যদি কোনো কোশ্চেন থাকলে চ্যাটে লিখে দিয়েন, তাহলে আমি এটা দেখে আনসার করে দিব। আচ্ছা তানজিম, স্পাইডার কি দেখা যাচ্ছে? আপনি ভাইয়া শিফট করেন না মনে হয় পাওয়ার পয়েন্ট থেকে এখনো। ওকে, আমি আবার কফি ভাই, স্পাইডার মেবি লোড হচ্ছে, দেখা যাচ্ছে, মানে এখনো লোড হচ্ছে কি। এই একটা জিনিস পুরো পিসি স্লো করে দেয়। আর যাই হোক, এটা ওপেন হোক, একটু সময় লাগবে হয়তোবা। এটা কারো এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে করে ফেলতে পারেন। স্পাইডার ওপেন না হলে অনলাইনে করতে পারেন, ওটা মেবি ফাস্ট হবে। ক্লাসিফিকেশন প্রবলেম নিয়ে কিছু আর কি যদি বলতাম, যে সুপারভাইজড লার্নিং এর। আচ্ছা, ক্লাসিফিকেশন হচ্ছে যে মনে করেন আপনি কোনো একটা কিছুকে ক্লাসিফাই করবেন, মানে ফুল ক্লাসিফাই করবেন, তাহলে হচ্ছে আপনি ফার্স্টে ওকে মেশিনকে শেখাইতে হবে যে কোন ফুলের জন্য মানে কোন ফিচার গুলোর জন্য কোন ফুলটা হবে। তো এই ধরনের মানে ইমেজ যদি ক্লাসিফাই করতে হয়, ফার্স্টে হচ্ছে ইমেজ প্রসেসিং এর ফিচার এক্সট্রাকশন মেথড ইউজ করতে হবে। মেথড ইউজ করে ফিচার গুলোকে নিতে হবে, এরপরে ওগুলোকে দিয়ে ট্রেন করাইতে হবে। ট্রেন করার পরে আহ, সে কি করবে, ক্লাসিফাই করতে পারবে। সে মানে ক্লাসিফাই করতে পারবে বলতে যে আপনি যখন কোনো ফিচার দিবেন বা কোনো ফুল দিবেন, তখন সে বলে দিতে পারবে এটা কোন ফুল। বুঝা গেছে? আচ্ছা, আমি কোডে গেলে হয়তো বা জিনিসটা একটু ক্লিয়ার হবে। আহ, আর ভাইয়া, যদি আমি মেশিন লার্নিং শিখতে চাই তাহলে কি আমার সর্ব আর কি প্রথমে অ্যালগরিদম গুলো শিখতে হবে? না, ঠিক তা নয়।
আচ্ছা আমি বলতেছি, এটা হচ্ছে আমি শেষের দিকে একটা ইয়া থাকবে, সাজেশন থাকবে, ওইখানে বলা আছে যে কিভাবে শিখতে হবে। মোটামুটি এই যে এখন আমি যেগুলো বললাম এগুলো যদি বুঝে থাকেন যে, তাহলে আপনার মানে বিগিনার লেভেলে কিছু আইডিয়া তো হয়ে গেল। তো এরপর আপনার এগুলো নিয়ে একটু স্টাডি করবেন, স্টাডি করলে হয়তো বা জিনিসটা শিখতে পারবেন। আমি ডিটেলস আর একটু কিছু বলবো। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে তানজিম? হ্যাঁ, দেখা যাচ্ছে কপিল ভাই। আচ্ছা, প্রথমে যেটা করতে হবে যে আমরা যে ফোল্ডারটাতে এটা সেভ করব কিংবা আমাদের ডাটা সেট যেটাতে আছে সেই ফোল্ডারটাকে চেনাই দিতে হবে এখানে। তো ডিরেক্টরি চেনাই দিতে হবে ফার্স্টে। আমি এই ফোল্ডারটাতে আসলে কিছু ডাটা সেট রাখছি, ওইটাতে এই জন্য এই ফোল্ডারটা সিলেক্ট করে রাখলাম। আচ্ছা, আমরা ফার্স্টে দেখাবো হচ্ছে যে যে ডাটা সেটের মধ্যে যদি মিসিং ভ্যালু থাকে কিংবা ওই যে ক্যাটাগরিক্যাল ডাটা থেকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করার কিছু জিনিস বললাম, এগুলো কিভাবে করতে হয় এগুলোই দেখাবো। তো ফার্স্টে হচ্ছে আমার ডাটা সেটটাকে রিড করতে হবে। তো ডাটা সেট রিড করার জন্য আমাদেরকে পান্ডাস নামে একটা লাইব্রেরি আছে, ওইটাকে ইম্পোর্ট করতে হবে। রান করলাম, রান করতে হয় কন্ট্রোল এন্টার দিয়ে। আচ্ছা, আমি যদি আইডিটা সম্পর্কে একটু বলি, এটা হচ্ছে স্পাইডার, জেনারেলি হচ্ছে অ্যানাকোন্ডা নামে একটা আইডি আছে, ওইটা যদি ইনস্টল করেন তাহলে এটা চলে আসবে আর কি, স্পাইডারটা চলে আসবে, সাথে আরো অনেক কিছুই থাকে। তো আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, অ্যানাকোন্ডার একটা ওয়েবসাইটই আছে, ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তো ডাটাসেট থেকে আমরা রিড করব এই পান্ডাসটা ইউজ করে। তাহলে যেহেতু আমরা পান্ডাসটাকে পিডি হিসেবে ইম্পোর্ট করছি, তো আমরা পিডি ইউজ করব পরবর্তীতে। হ্যাং করছে স্পাইডার। আচ্ছা, রিড সিএসবি আমরা ডাটা সেটটাকে জেনারেলি হচ্ছে সিএসবি আকারে রাখছি। এখানে যদি আমরা ফাইল এক্সপ্লোরার দেখতে যাই, এখানে অনেকগুলো সিএসবি ফাইল আছে, এখান থেকে আমরা রিড করব। সিএসবি এর নামটা দিব, তো আমরা হচ্ছে এখানে ডাটা টু ডট সিএসবি যেটা, সেটাই এখানে ইউজ করব। লিখে ডাটা টু ডট সিএসবি ইম্পোর্ট করলাম। অনেকগুলো প্রোগ্রাম একসাথে চলার কারণে দেরি হচ্ছে। আচ্ছা, রান হলো এটা। রান হওয়ার পরে আমরা এখানে ভেরিয়েবল এক্সপ্লোরারে দেখতে পারবো যে ডাটা সেট নামে একটা ভেরিয়েবলে ডাটা সেটটা চলে আসছে। এটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, এটাই হচ্ছে ডাটা সেট আমাদের। তো এখানে দেখা যাচ্ছে যে এজে কিছু এন ভ্যালু আছে, মানে হচ্ছে এগুলো মিসিং ভ্যালু। তারপর হচ্ছে যে পারচেসটা হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল ভ্যালু। তো এই ক্যাটাগরিক্যাল ভ্যালুটাকে আমরা নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে হবে। তো এটার জন্য যেটা করতে হবে, আমরা ফার্স্ট আগে যে উফ, আবার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আলাদা করে দিই। ডট আই। আচ্ছা, এখানে হচ্ছে রো কলাম। তাহলে আমরা এখানে বলে দিব যে কোন কলাম এবং কোন রো নিব। তাহলে আমরা রো সবগুলোই নিব মেইনলি, তো এই জন্য এখানে রো এর বদলে আর কলাম
কলাম নাম্বারটা দিয়ে দিব, কোন কোন কলাম নিব। তাহলে এখান থেকে আমরা একটু দেখে নিই কোন কোন কলাম। আমরা হচ্ছে এজ আর স্যালারিটা হচ্ছে এই এক্স এর মধ্যে রাখবো। তাহলে হচ্ছে 1 আর 2, মানে এটা 0, 1, 2। ডাটা সেট এক্স এর মধ্যে চলে আসে। আচ্ছা কফি ভাই, একটা কোয়েশ্চেন আসছে ডাটা হ্যাঁ, সেট রিলেটেড, সেটা হচ্ছে ক্যান এনিওয়ান টেল মি হুইচ ডাটা সেট উই আর ইউজিং হিয়ার, এনি লিংক টু দ্যাট ডাটা সেট? এটা কোয়েশ্চেনটা করছে আরাফ মুস্তাফি। উনি ডাটা সেট সম্পর্কে জানতে চাচ্ছে অ্যাকচুয়ালি, মানে আমরা এখানে যে ডাটা সেটটা ইউজ করতেছি। ও আচ্ছা, এটা হচ্ছে আমি আসলে প্রত্যেকের নাম ছিলাম, আমি ভুলে গেছি, এটা অনেক আগের ডাটা সেট। এই ডাটা সেট গুলো আপনি পাবেন ওই যে সিকিউর লার্নিং এর একটা সাইট আছে, ওই সাইটটাতে হয়তো সার্চ করলে পাবেন আর কি। আমি আসলে ভুলে গেছি কোন জায়গা থেকে আমি ডাউনলোড করি, এটা ডাউনলোড করাই ডাটা সেট। আমি ডাটা সেট নিয়ে একটু পরে বলতেছি। আচ্ছা, এরপর এক্সে তো আমরা নিয়ে নিলাম কিছু ভ্যালু, একটু দেখি। এই যে এই যার স্যালারিটা চলে আসলো। আচ্ছা, এরপর হচ্ছে পারচেসটাকে আমরা ওয়াই তে রাখবো। ডাটা সেট ডট আই লভ ভাবে। আচ্ছা, আমরা যদি ওয়াইটা যেহেতু ক্যাটাগরিক্যাল ডাটা বা টেক্সচুয়াল ডাটা আছে, সেটা এখানে ওপেন হবে না। এটা আমরা প্রিন্ট করে একটু দেখি। চলে আসলে ইয়েস নো। আমরা এটাকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করব। এটা কনভার্ট করার জন্য হচ্ছে আমরা লেভেল এনকোডার ইউজ করব। তো ওই লেভেল এনকোডারটা আমরা আগে ইম্পোর্ট করি। ইম্পোর্ট কফি ভাই, আপনার ফন্ট সাইজটাকে হ্যাঁ, একটু বাড়ানো যাবে? একজন রিকোয়েস্ট করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন সঞ্জীব, উম, এখনো তো মনে হয় ভাইয়া চেঞ্জ আসে নাই। আচ্ছা তাহলে একটু সময় নিচ্ছে আর কি, তো চেঞ্জ হবে। আচ্ছা, হইলে বলবো। হ্যাঁ কফি ভাই এখন ঠিক আছে, বড় হয়েছে সাইজ। আচ্ছা, sklearn ডট প্রি প্রসেসিং থেকে আমরা ইম্পোর্ট করব লেভেল এনকোডার নামে একটা লাইব্রেরি আছে, সেটাকে ইম্পোর্ট করব। লেভেল এনকোডার, আচ্ছা এখন এই লেভেল এনকোডার থেকে আমরা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে আহ, এটার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এই অবজেক্টটা ইউজ করে আমরা এটাকে ওয়াই কে আমরা ফিট করব। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, টাইপিং স্পিড মনে হয়, মানে টাইপ করার অনেক পরে দেখা যাচ্ছে মনে হয়, না তানজিম? হ্যাঁ একটু পরে আসতেছে ভাই। এটা মেবি একটু আপনার নেটের প্রবলেম। হ্যাঁ ভাই, তো এই ব্রডব্যান্ড একটু ঝামেলা করতেছে ঢাকার। যাই হোক, লেভেল এনকোডার ডট
ফিট ট্রান্সফর্ম। কোনটাকে ফিট ট্রান্সফর্ম করো? ওয়াই কে। এখন যদি এটা রান করি, কি বলেছে? ও সরি সরি সরি, এটা তো ফ্রম হবে। আচ্ছা, এটা রান হয়েছে, দেখেন। হ্যাঁ, ওয়াইটা চেঞ্জ হয়ে ইয়েস নো থেকে জিওয়ান হয়ে গেছে। এটা ইউজ করে আপনারা যদি আপনাদের ডাটা সেটের মধ্যে কোনো ক্যাটাগরিক্যাল ডাটা থাকে সেটাকে কনভার্ট করে নিউমেরিক্যাল ডাটাতে কনভার্ট করতে পারবেন। এরপরে আমার কিন্তু ওয়াই এক্স এর মধ্যে কিছু মিসিং ভ্যালু আছে, যেমন স্যালারি এন লেখা, তারপর এজ এর মধ্যে কিছু আছে মিসিং ভ্যালু আছে। আমরা কি মিসিং ভ্যালু গুলোকে ইম্পিউট করতে হবে, মানে মিসিং ভ্যালুকে কোনো একটা ওয়েতে ইম্পিউট করে নিতে হবে। তো এখানে আমরা মেনলি স্কেলার্নের ইম্পিউটার লাইব্রেরিটা, আবার আমি তাহলে এটা ইম্পোর্ট করি ফ্রম স্কেলার্ন প্রসেসিং। একইভাবে এটার একটা চেক ক্রিয়েট হবে, এবং এটাকে এরপরে এক্স এর ভ্যালুটাকে ফিট করে দিতে হবে ইম্পিউটার এটা ইউজ করে। এখানে ফিট হচ্ছে, এক্স কে আমরা ফিট করব। এক্স এটা ফিট হবে। আমরা যদি এবার দেখি যে মিসিং ভ্যালু গুলা এখন আর নাই। এখানে একটা জিনিস বলি যে ইম্পিউটার আমরা যখন ইম্পোর্ট করতেছি, এখানে কিছু জিনিস ডিফল্ট যদি থাকে, কোনো কিছু না দিই, তখন সেক্ষেত্রে হচ্ছে এটা তারা যেটা করে, মিসিং ভ্যালুটাকে ইনপুট করার সময় তারা একটা মিন ভ্যালু নিয়ে এটাকে বসাই দেয়। এবং দেখেন সবগুলো মিসিং ভ্যালুতে কিন্তু একই ভ্যালু, এই স্যালারিতে সবগুলো স্যালারি একই, এবং এজ এর ক্ষেত্রেও তারা যেটা করে কোনো কিছু না দিলে ডিফল্ট হিসেবে তারা মিন ভ্যালুটাকে নিয়ে বসাই দেয়। তো এখানে আপনি চাইলে আপনার মতো করে কোনো স্ট্র্যাটেজি বলে দিতে পারবেন। স্ট্র্যাটেজি হচ্ছে মিন, মোড, মিডিয়ান, যে কোনোটা আপনি এখানে দিয়ে দিলে তখন সেক্ষেত্রে হচ্ছে সে মিসিং ভ্যালুটা ইনপুট করে নিবে সেই হিসাবে। মোস্ট ফ্রিকুয়েন্ট, আচ্ছা মোস্ট ফ্রিকুয়েন্ট, মানে যে ভ্যালুটা মোস্ট ফ্রিকুয়েন্টলি আছে সেই ভ্যালুটা দিয়ে মিসিং ভ্যালুটা ইম্পিউট করে নিবে।
আচ্ছা সরি, এখানে তো আমরা অলরেডি ইম্পিউট করে ফেলছি, কোনো মিসিং ভ্যালু নাই। তাহলে আপনারা চাইলে এখানে এই যে মোস্ট, কিছু বলবেন কেউ? আচ্ছা, যাই হোক, এখানে যে স্ট্র্যাটেজি আপনারা ঠিক করে দিতে পারবেন যে কোন ভ্যালুটা কিভাবে আপনারা মিসিং ভ্যালুটা ইম্পিউট করবেন। এভাবে আমরা আমরা চাইলে মিসিং ভ্যালু থাকলে সেটাকে ইনপুট করে নিতে পারবো, অথবা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডাটা থাকলে সেটাকে নিউমেরিক্যাল ডাটাতে কনভার্ট করতে পারবো। আচ্ছা, এতটুকুতে গেল। এবার আমরা আসি একটু যে কিছুক্ষণ আগে যে দেখলাম একটা ক্যামেন্স ক্লাস্টারিং। ক্যামেন্স ক্লাস্টারিংটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে এটা আমরা কার্নাল রিস্টার্ট করে দিয়ে যেহেতু কাজ করছি, এতটুকু কি বোঝা গেছে কিভাবে আমরা লেভেল এনকোডার ইউজ করে ক্যাটাগরিক্যাল ডাটা থেকে নিউমেরিক্যাল ভ্যালু কনভার্ট করতে পারবো, কিংবা ইম্পিউটার ইউজ করে কিভাবে মিসিং ভ্যালু গুলো ইম্পিউট করতে পারবো? গেছে ভাইয়া। জানি না কতটুকু বুঝাইতে পারতেছি। আপনার টাইপিং করার কিছুক্ষণ পরে আমি দেখতেছি নেটের প্রবলেম হচ্ছে। সবারই সেম হবে, আমার নেটে একটু সমস্যা আছে। আচ্ছা যাই হোক, একইভাবে এখানে আমাদেরকে একটা ডাটা সেট দিতে হবে, সেটার জন্য আমরা পান্ডাসটাকে ইম্পোর্ট করব এস পিডি। আচ্ছা, এখানে তো কার্নেল রিস্টার্ট হয় নাই। আচ্ছা, কার্নেল রিস্টার্ট হয়ে গেছে, এখন ইম্পোর্ট করলাম। একইভাবে আমরা ডাটা সেটটা নিব। আমরা এখানে আমাদের হচ্ছে একটা এই যে কোভিড একটা ডাটা সেট আছে, সেটা ইউজ করব আমরা এখানে। pd ডট read csv কোভিড ক্লাস্টার ডট csv নামে ডাটা সেট আছে, সেটা আমরা ইম্পোর্ট করলাম। ডাটা সেটটা যদি একটু দেখি, আচ্ছা এখানে হচ্ছে কনফার্ম কেস কয়টা, একটা, এটা আসলে মেনলি হচ্ছে বাংলাদেশের যে কনফার্ম কেস এবং ডেড কেস কয়টা সেটা। তো এখানে 1 2 3 4 এগুলো হচ্ছে এক একটা জেলা হিসেবে রিপ্রেজেন্ট করতেছে, আর কনফার্ম কেস এবং ডেড। যেহেতু আমরা ক্লাস্টারিং করব, মানে আনসুপারভাইজ লার্নিং, সেহেতু আমাদেরকে ট্রেনিং ডাটা টেস্ট ডাটা স্প্লিট করার দরকার নাই। আমরা সবগুলো ডাটা ভ্যালুকে একটার মধ্যেই নিয়ে নেবো, একটা এক্স এর মধ্যেই। ডাটা সেট ডট আইলগ 0 1 2 আর 1 আর 2 কে নিব আমরা 1 2। চলে আসছে এক্স এর মধ্যে। আচ্ছা, এরপর আমাদেরকে যেটা করতে হবে, বলছিলাম যে এখানে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রতিটা ক্লাস্টারের জন্য আমরা WCSS এর ভ্যালুটা ক্যালকুলেট করব। এটার জন্য আহ, আমাদেরকে লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে ফ্রম scalar ডট
ক্লাস্টার মিন। এরপরে ভেরিয়েবল নিতে হবে যেখানে WCSS এর ভ্যালুটা সে ক্যালকুলেট করবে। ইনিশিয়ালি অ্যারেতে সেটা আমরা রাখবো। এরপর একটা লুপ চালাইতে হবে এবং লুপের মধ্যে 1 থেকে 11 পর্যন্ত অথবা 10 পর্যন্ত আমরা ক্লাস্টার করব ফর I in range 1 to 10. মিনসের একটা ইনস্ট্যান্ট তৈরি করব আমরা। এখানে আমরা নাম্বার অফ ক্লাস্টার বলে দিব কয়টা, যেহেতু আমরা মানে 1 থেকে 10টা চালাবো মানে লুপের মধ্যে, তাহলে এখানে আই দিব। এরপরে র্যান্ডম স্টেট বলে দিতে হবে, মানে সে কিভাবে ক্লাস্টারটা করবে। র্যান্ডম স্টেট হচ্ছে 0। এরপরে ক্যামিন্সটাকে আমরা ফিট করব, মানে ফিট নেই ক্যামিন্স কিসের উপর, সেটা হচ্ছে এক্স এর উপর ফিট করব। মানে এই যে ক্যামিন্স এর একটা ইনস্ট্যান্ট আমরা তৈরি করলাম, সেটা হচ্ছে ওই এই ইনস্ট্যান্টটাকে আমরা ফিট করলাম মানে এক্সটাকে ইনস্ট্যান্টের মধ্যে ফিট করলাম আর কি। তাহলে এক্স এর উপর বেস করে সে ক্যামিন্সটা ক্লাস্টারিং করা শুরু করবে। এরপরে আমরা WCSS এর ভ্যালু বের করব। তো WCSS ডট অ্যাপেন্ড ক্যামিন্স ডট ইনারশিয়া। এই ক্যামিন্স ডট ইনারশিয়ার ভ্যালুটা WCSS এ অ্যাপেন্ড হবে। বুঝে গেছে? কারো কোনো কোশ্চেন আছে? লুপটা আমরা এতটুকু যদি চালাই, আচ্ছা এখানে ইনিশিয়ালাইজ করতে হবে, সরি খেয়াল করে নিই। ইনিট ক্যামিন্স ক্যামিন্স এখন হয়েছে। এরপর আমরা WCSS এর ভ্যালুটা যদি প্রিন্ট করে দেখি, সে 10টা ভ্যালুর জন্য 10টা WCSS এর ভ্যালু সে নিয়ে নিল। এরপর হচ্ছে আমরা ওই যে গ্রাফটাকে বানাইতে হবে, সে গ্রাফটাকে প্লট করতে হবে। তো এই গ্রাফটাকে প্লট করার জন্য আমাদের একটা ম্যাটপ্লটলিব যে লাইব্রেরিটা আছে সেটাকে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা কফিল ভাই, একটা রিকোয়েস্ট আসছে, সেটা হচ্ছে একটু নাম্বার 10, লাইন নাম্বার 10টা একটু আপনাকে একটু এক্সপ্লেইন করতে রিকোয়েস্ট করতেছে। আচ্ছা আমরা যে এই ক্যামিন্সটাকে আমরা স্কেলান থেকে ইম্পোর্ট করছি, এখন এটাকে ইউজ করে আমরা এটার একটা ইনস্ট্যান্ট তৈরি করলাম। এটার জন্য কিছু প্যারামিটার দিতে হয় আর কি, যে আমরা নাম্বার অফ ক্লাস্টার কত। নাম্বার অফ ক্লাস্টার যেহেতু আমরা এখনো ফিক্সড করি নাই, আমরা জাস্ট প্রতি 1 থেকে 10-এর মধ্যে আমরা প্রতিটার জন্য একটা ক্লাস্টার বের করবো, সেজন্য হচ্ছে এখানে আই দিলাম। তো এরপর হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে, তাকে বলে দিতে হবে যে এখানে কি হিসেবে সে ক্লাস্টারিংটা করবে। তো এটার জন্য এখানে ক্যামিন্স প্লাস প্লাস
ক্যামিন্স এর যে কনসেপ্ট, সে কনসেপ্টটাই সে এটা নিবে, ক্লাস্টারিংটা করবে। এরপর হচ্ছে র্যান্ডম স্টেট। র্যান্ডম স্টেট হচ্ছে 0 দিলে সে একভাবে র্যান্ডমলি নিবে, আর 1 দিলে আরেকভাবে নিবে। এখানে একটু কল আসে। র্যান্ডম স্টার 0 নিলে একভাবে নিবে, সে 1 নিলে আরেকভাবে ক্লাস্টারিং করবে। তো এটা মেনলি তেমন কোনো ইয়া না, সবাই 0ই দেয়। বুঝা গেছে? এরপরে হচ্ছে আমরা যে ইনস্ট্যান্টটা তৈরি করলাম, সেই ইনস্ট্যান্টটা ইউজ করে আমরা যেহেতু আমরা এক্স এর যে ভেরিয়েবলটা নিচে, সেই ভেরিয়েবল সেই ডাটাগুলোতে ইউজ করে আমরা ক্যামিন্স এর ক্লাস্টারিং করবো, সেই জন্য এটাকে ফিট করতে হবে। বুঝা গেছে? জি ভাই, উনি বুঝতে পারছে বললো। Yes, বুঝতে পারলেই ভালো। আচ্ছা, আমরা এখন হচ্ছে যে গ্রাফটাকে প্লট করতে হবে, সেটার জন্য আমরা matplotlib.pyplot নামে একটা লাইব্রেরি আছে, সেটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করে পিএলটি নামে আমরা সেটাকে ইম্পোর্ট করলাম। করার পরে আহ, এটাকে plt ডট আমরা কোন রেঞ্জের জন্য নিছি 1 থেকে 10, সেখানে আমরা এক পাশে হচ্ছে আমরা নিব 1 থেকে 10, আর আরেক পাশে নিব হচ্ছে আহ, আহ, আমরা ডাব্লিউসিএস এর ভ্যালুটা, সেটা দিয়ে দিতে হবে। সে বলতে হবে এটা এখানে plot দিতে হবে। WCS মানে হচ্ছে গ্রাফের এক পাশে হচ্ছে আমরা রেঞ্জটা দিব, যে 1 থেকে 10 রেঞ্জ, আর আরেক পাশে হচ্ছে WSS এর ভ্যালুটা দিব। এরপরে একটা টাইটেলটা আপাতত না দিই, আমরা সরাসরি plt ডট শো দিয়ে দিই, শো করব plt is not defined। টাইপিং এত মিস্টেক হচ্ছে কেন বুঝলাম না। হ্যাঁ, এই যে গ্রাফটা জেনারেট হয়ে গেল। তো এখানে কিন্তু গ্রাফে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কোনো ইয়া নাই, লেভেল নাই। লেভেল গুলো দিতে হলে এখানে টাইটেল বা কোন ওয়াই লেভেল কোনটা হবে, এক্স লেভেল কোনটা হবে, সেটাও দেওয়া যাবে। যেমন যদি বলি plt ডট টাইটেল, তাহলে সেখানে এক্স ওয়াই জেড যে কোনো একটা টাইটেল দিলেন। এক্স ওয়াই জেড টাইটেলটা চলে আসছে। এরপরে যদি ওয়াই লেভেল plt ডট এক্স লেভেল, এক্স এ আমরা বসাইলাম হচ্ছে নাম্বার অফ ক্লাস্টার, plt ডট ওয়াই লেভেল WCS এর বেরো। এটা যদি আমরা রান করি, কোনো কোয়েশ্চেন আসলে একটু বলিও। এই যে লেভেলিং হয়ে গেল। তো আমরা এখান থেকে এই যে দুইটা জায়গায় ডেভিয়েট হয়েছে, একটা জায়গায় একটা, তাহলে আমরা এখানে WCS এর ভ্যালু সবচেয়ে লোয়েস্ট হচ্ছে এটাতে, তার মানে হচ্ছে নাম্বার অফ ক্লাস্টার। আমরা এই ফোরটা ইউজ করে এরপর ক্লাস্টারিংটা একইভাবে এই লাইনটাকে এখানে যেভাবে ক্লাস্টার করছি সেভাবে আমরা ক্লাস্টারিংটা করবো এখন। যেহেতু আমরা অপটিমাল নাম্বার অফ ক্লাস্টার পেয়ে গেছি, তাহলে আমরা ওই অপটিমাল নাম্বার অফ ক্লাস্টারটা ইউজ করে এখানে ক্লাস্টারিংটা করে নিব। এটা যদি আমরা কপি করি, তাহলে এখানে আমরা এই যে ক্লাস্টারের
নাম্বার অফ ক্লাস্টার 4 দিয়ে দিব। এই যে ক্লাস্টার যে করছে, ক্লাস্টারের একটা ভ্যালু সে, আমরা যদি প্লট করতে চাই তাহলে সেই ভ্যালুটা নিতে হবে। যেহেতু এখানে প্লট করে দেখানোই বেটার, ভ্যালুটা নিয়ে ওয়াই নামে একটা ভেরিয়েবল নিলাম, ক্যামিনস ডট প্রেডিক্ট। এক্স এর উপর বেস করে সে প্রেডিক্ট করবে ওয়াই এর কিছু। এখানে 0 1 এভাবে নিয়ে নিচ্ছে, 0 1 2। 0 1 2 মানে হচ্ছে 0 1 2 3, মানে কোনটা কোন ক্লাস্টার যাবে, কোন ভ্যালুটা। এটা হচ্ছে 0 নাম্বার, এটা একটা ক্লাস্টার, 0 গুলো সবগুলো একটা ক্লাস্টার যাবে, 1 গুলো সবগুলো একটা ক্লাস্টার, আর 2 গুলো সবগুলো একটা ক্লাস্টার। তো এটা যদি আমরা এটার উপর বেস করে আমরা চাইলে প্লট করে দেখাতে পারবো এটা ক্লাস্টারিংটা কিভাবে হবে। তো প্লট করার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল এই যে ম্যাটপ্লটলিব ডট পাইপ্লটস এটাকেই আমরা ইউজ করব। plt ডট স্ক্যাটার, স্ক্যাটার এক্স ওয়াই এর ভ্যালুটা নিব। এস, এস মানে হচ্ছে যে প্লটের যে সাইজটা আছে সে সাইজটা বলতে হবে। তারপর হচ্ছে কালার, এটাকে রেড দিলাম। তারপর হচ্ছে একটা লেভেল করতে হবে, আমরা এটাকে দিলাম ফার্স্ট 1। কিভাবে আমরা চারটার জন্য চারটা প্লট তৈরি করব, হচ্ছে 0 1 1 0 1 1। লাইক এটা রান করলেই আশা করতেছি হয়ে যাবে। এটা তো ভ্যালিড সিনট্যাক্স। ও সরি, এভাবে। যদিও ওই যে ডাটা সেটের কারণে প্লটটা এত ভালো হয় না, এখানে যে রেড, ব্ল্যাক, গ্রিন আর সরি ব্লু আর গ্রিন এভাবে প্লট করে নিবে। বুঝা গেছে? হুম, জি।
আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটু ক্লাসিফিকেশন করব। ক্লাসিফিকেশন করার আগে দিয়ে ক্লাসিফিকেশন করব, একটা ক্লাসিফিকেশন দেখানোর আগে অনলাইনে ক্যামিংস মানে ইনার্শিয়া ইউজ করার রিজন কি, শুধু ক্যামিংস ইউজ করলে কি হতো? আচ্ছা, একটা প্রশ্ন আসছে 12 নম্বর। আচ্ছা, ইনার্শিয়া এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, এখানে ইউজ করতেছি হচ্ছে আমরা যে WCSS এর ভ্যালুটা নিব। তো WCSS এর ভ্যালুটা বের করার জন্য আমাদেরকে ক্যামিংস ডট ইনার্শিয়াটার মাধ্যমে আমাদের ক্যামিংস এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। এই জন্যই আমরা এখানে ক্যামিংস এর জায়গায় ক্যামিংস ডট ইনার্শিয়া ইউজ করছি। ইনার্শিয়া না দিলে তাহলে WCSS এর ভ্যালুটা সে ক্যালকুলেট করবে না এখানে। এই এতটুকু মানেই হচ্ছে যে মানে ক্যামিংস এ WCSS এর ভ্যালুটা ক্যালকুলেট করা। আশা করি বুঝতে পারছেন। তার প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে নাকি এখনো ইয়াতে গেছে? ভাইয়া এখন তো স্পাইডারে আছে। করে আবার কি হবে? হ্যাঁ ভাইয়া, প্রেজেন্টেশন আসছে। হ্যাঁ, আসছে এখন। তাহলে ব্রেক দেওয়ার কি দরকার আছে? বুঝি নাই ভাইয়া। মানে কোনো ব্রেক কি দেওয়ার দরকার আছে নাকি কন্টিনিউ করবো? না, কন্টিনিউ করে ফেললে বেটার হয়। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা সুপারভাইজ লার্নিং ক্লাসিফিকেশনের একটা ক্যান কিভাবে কনসেপ্টটা একটু দেখবো। মনে করেন যে এই ধরনের একটা ক্যান এর মধ্যে দুইটা ক্যাটাগরি, দুইটা ক্লাস আছে, ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2। তো সেখানের মধ্যে আমরা একটা নতুন ভ্যালু অ্যাড করলাম। হ্যাঁ, তো তাহলে এই ক্যানন কিভাবে সে ভ্যালুটাকে ক্লাসিফাই করবে? ফার্স্টে যেটা করতে হবে, আমরা ক্যার একটা নাম্বার সিলেক্ট করতে হবে। তো মনে করেন ইজ ইকুয়াল টু ধরলাম 5। তাহলে সে ওই নতুন পয়েন্ট থেকে কাছে মানে 5টা ভ্যালু সে কাছে কাছের 5টা ভ্যালু নিবে, সেটা যে ক্লাসেই হোক না কেন। ওই নতুন ভ্যালুটা থেকে তার দূরত্ব বের করে প্রতিটা দূরত্ব প্রথম সর্বনিম্ন দূরত্বের যে 5টা ভ্যালু, সেই 5টা ভ্যালু সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তারপর দেখবে সে 5টা ভ্যালুর মধ্যে কোন ক্লাসের কয়টা ভ্যালু আছে। যদি দেখে যে যেমন এখানে ক্যাটাগরি 1 এর 3টা নেইবার আছে আর ক্যাটাগরি 2 তে আছে 2টা নেইবার, তাহলে হচ্ছে বলা যায় যে ক্যাটাগরি 1 আর নেইবার বেশি। তখন সে নতুন ডাটাটাকে ক্লাস 1 এ ক্লাসিফাই করে নিবে। এটাকে ক্লাস 1 হিসেবে, রেড হিসেবে সে ক্লাসিফাই করে নিল। আচ্ছা, এখন যদি আমি এটার একটু দেখাই, এটা পাইথন দিয়ে। আবার কার্নেল রেজিস্টার করতে হবে, যেহেতু আমরা কাজ করছি। কার্নেল রেজিস্টার না করলে আগের ভ্যালুগুলো রয়ে যাবে। তো আগের ভ্যালুগুলোকে রিফ্রেশ করার জন্য আমাদের কার্নেল রেজিস্টার করতে হবে। আচ্ছা, রেজিস্টার হোক, তার মধ্যে আমরা কিছু লিখে ফেলি। তো আগের মতোই ইম্পোর্ট pandas spd। এখানে আমরা দেখি কোন মডেলটা ইউজ করবো আমরা। কার্নেল রেজিস্টার হয়েছে। আমরা এখানে যে সোশ্যাল নেটওয়ার্কের অ্যাডভার্টাইজের একটা সিএসভি আছে, ডাটা সেট আছে, সেটা ইউজ করব। ডাটা সেট equal to pd dot read csv dot csv।
আচ্ছা, ইম্পোর্ট তো করি রিড হইলো, এটা একটু দেখে নিই কি কি আছে এখানে। ওই যে আমি যেটার জেন্ডার আছে, এজ আছে, স্যালারি আছে, পারচেস, এই যেটা এক্সাম্পল আমি দেখাইছিলাম। এরপর হচ্ছে আমরা এটা যেহেতু আমরা ক্লাসিফাই করব, সেহেতু আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আলাদা করতে হবে। আমরা এজ আর এস্টিমেটেড স্যালারিটাকে, জেন্ডারটা বাদ দিই আপাতত, যেহেতু এটা আবার ক্যাটাগরিক্যাল ডাটা কনভার্ট করতে হবে। এজ আর এস্টিমেটেড স্যালারিটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে নিই। তাহলে ডাটা সেট ডট লগ কত নাম্বার কলাম, 0, 1, 2 আর 3। তাহলে এক্স এর মধ্যে সে ভ্যালুগুলো চলে আসলো। এরপর 4 নম্বর কলামটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ওয়াই তে রাখবো। ডাটা সেট ডট জিরো, অনেকগুলো চলে আসলো। এরপর এটা যেহেতু ক্লাসিফিকেশন করব আমরা, এটাকে ট্রেনিং ডাটা, টেস্ট ডাটা স্প্লিট করতে হবে। তো এটা স্প্লিট করার জন্য স্কেলার্ন থেকে একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, লার্ন ডট ক্রস ভ্যালিডেশন। টেস্ট স্প্লিট নামে একটা লাইব্রেরি আছে, সেটাকে ইম্পোর্ট করতে হবে। এরপরে আমরা যে ট্রেন স্প্লিট করার পরে কোন কোন ভেরিয়েবলে রাখবো, আমরা ফার্স্টে ট্রেন এক্স ট্রেনে রাখবো কিছু, তারপরে ওয়াই ট্রেনে রাখবো, এক্স এক্স এর ভ্যালুগুলোকে এক্স ট্রেন এক্স টেস্টে রাখবো, আর ওয়াই এর ভ্যালুগুলোকে ওয়াই ট্রেন ওয়াই টেস্ট। এটা কিভাবে স্প্লিট করবে, এই এখানে কিছু প্যারামিটার দিতে হবে। তো আমরা ফার্স্টে দিতে হবে যেটা আমরা স্প্লিট করব, কোন কোন ভ্যালুকে স্প্লিট করব, এক্স এবং ওয়াই কে। এরপরে বলতে হবে যে আমরা কত সাইজে স্প্লিটটা করব, টেস্ট সাইজ বলে দিতে হবে। আমরা যেহেতু টেস্ট সাইজ বলতেছি, তো এখানে 0.3 মানে হচ্ছে 30%, 70% ট্রেনে যাবে, 30% হচ্ছে টেস্ট সাইজে যাবে। এরপরে হচ্ছে এটা স্টেটটা বলে দিতে হবে, র্যান্ডম স্টেট, আবার আগের মতো র্যান্ডম স্টেট 0। এখানেও একইভাবে যে 0 নিলে একভাবে, 0 দিলে একভাবে নিবে, আর 1 দিলে আরেকভাবে, বিভিন্ন স্টেটে। এটা রান করি আমরা। হ্যাঁ, এখানে কিন্তু চলে আসে সবগুলো, যে এক্স টেস্ট, এক্স ট্রেন, ওয়াই টেস্ট এবং ওয়াই ট্রেন চলে আসছে। এরপর হচ্ছে এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন ইউজ করে আমরা মডেলটাকে ট্রেন করাবো। তো এখানে যেহেতু আমরা ইউজ করতেছি ক্যানন, সেজন্য হচ্ছে ক্যাননের যে ক্লাসিফায়ারটা আছে, সেই ক্লাসিফায়ারটা আমাদের ইম্পোর্ট করতে হবে ফ্রম এসকে লার্ন ডট ক্লাসিফায়ার। ইম্পোর্ট
ইম্পোর্ট করব। এরপরে এই লাইব্রেরিটা ইউজ করেই আমরা মেনলি ক্লাসিফায়ারটা ইউজ করে ক্লাস ট্রেন করাবো। তো এটার একটা ইনস্ট্যান্স তৈরি করি আমরা যে কোনো নাম দিয়ে। এখানে আগের মতোই ইয়া দিয়ে দিতে হবে কিছু প্যারামিটার। এখানে ফার্স্টে বলে দিতে হবে যে নেইবার কয়টা থাকবে, এন্ড নেইবারস যেগুলো তো আমরা এখানে 5 ধরলাম। এরপরে হচ্ছে ম্যাট্রিক বলতে এখানে যে ডিসটেন্সটা বের করবে, এখানে ডিসটেন্স বের করার একটা ব্যাপার আছে। ডিসটেন্স যেহেতু বের করবে, ডিসটেন্স বের করার কিছু সূত্র আছে, যেমন হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্স, মিনকোসকি ডিসটেন্স। তো আমরা এখানে কোনটা ইউজ করব সেটা বলে দিতে হবে। তো এখানে আমরা মিনকোসকি ইউজ করতেছি, আর মিনকোসকি সূত্রতে একটা পি এর ভ্যালু থাকে, সেই পি এর ভ্যালুটা আমরা দিয়ে দিব। পি এর ভ্যালু 2, পি এর ভ্যালু সূত্রটা সেই হিসেবে নিবে। যাই হোক, ক্লাসিফায়ার এই ইনস্ট্যান্টটা তো যেটা তৈরি করলাম সেটা ইউজ করে আমরা এক্স ট্রেন এবং ওয়াই ট্রেনকে ফিট করব। ফিট ক্লাসিফায়ার ডট এক্স ট্রেন ওয়াই ট্রেন। এরপর হচ্ছে আমরা প্রেডিক্ট করব একটা, এই যে এক্স টেস্টের যে ভ্যালুটা রেখে দিয়েছিলাম টেস্ট করার জন্য, সেটার উপর বেস করে আমরা একটা ওয়াই প্রেডে কিছু প্রেডিকশন নিব। ক্লাসিফায়ার ডট প্রেডিক্ট, এটা কিসের উপর প্রেডিক্ট করবে? এক্স টেস্টের উপর। ওয়াই প্রেড কিছু এখন এটার পারফরমেন্স অ্যানালাইসিস করতে হবে। সেটার জন্য আমরা যে কনফিউশন ম্যাট্রিক্স জেনারেট করতে হবে, সেই কনফিউশন ম্যাট্রিক্স জেনারেট করব আমরা। কোনো কোশ্চেন কি আসছে? ফ্রম স্কেলার ডট ম্যাট্রিক্স, এখান থেকে আমাদেরকে এই অ্যাকুরেসি স্কোর যেটা আছে সেই লাইব্রেরিটা ইউজ করে আমরা অ্যাকুরেসিটা বের করব। সরি, আমরা যেহেতু এটা কনফিউশন ম্যাট্রিক্স বের করব, সেজন্য হচ্ছে আমরা কনফিউশন ম্যাট্রিক্স এর লাইব্রেরিটা ইউজ করব। সিএম কনফিউশন ম্যাট্রিক্স, আমরা কনফিউশন ম্যাট্রিক্স বের করব হচ্ছে মেইনলি এক্স টেস্ট ওয়াই প্রেড এর সাথে কম্পারিজন, সরি ওয়াই টেস্ট আর ওয়াই প্রেড, এই যে কনফিউশন ম্যাট্রিক্স বের হয়ে গেল। এখান থেকে আমরা অ্যাকুরেসিটা যে সূত্র অনুযায়ী বের করে নিতে হবে। আশা করি বোঝা গেছে। তার কোনো কনফিউশন আছে? না, আচ্ছা, প্রেজেন্টেশনে চলে যাবে। কেউ কিছু বলতেছে না, মনে হয় বোরিং হচ্ছে খুবই। না ভাই, আসান নাকি? আসসালামু আলাইকুম ভাই। নাইম স্যারের স্টুডেন্ট আমার এখানে আসছে। নাইম স্যারের বেস্ট স্টুডেন্টের কাছে শিখতে আসছি আর কি। আচ্ছা, আমি এখন কিছু হচ্ছে অ্যাডভান্স লেভেলের লাইব্রেরির কথা একটু বলবো, যেগুলো থেকে আমরা যেগুলো ইউজ করে মানে খুব অ্যাডভান্স হায়ার লেভেলের কাজগুলো করা যায় আর কি।
ফার্স্টে যেটা কথা বলবো সেটা হচ্ছে টেনসরফ্লো। টেনসরফ্লো হচ্ছে একটা লাইব্রেরি যেটা ফ্রি এবং ওপেন সোর্স। এটা মেইনলি হচ্ছে একটা এমএলএম মানে মেশিন লার্নিং একটা প্ল্যাটফর্ম। এটা ইউজ করলে আমরা কি কি করতে পারবো, এটা ইউজ করে আমরা ভয়েস বা সাউন্ড রিকগনিশন কিংবা টেক্সট বেসড যে অ্যাপ্লিকেশন গুলো সেগুলো যদি ইমপ্লিমেন্ট করতে চাই এই টেনসরফ্লো ইউজ করা যাবে। ইমেজ ইমেজ রিকগনিশন কিংবা টাইম সিরিজ বলতে হচ্ছে আমরা যে টাইম সিরিজ অ্যানালাইসিস করার জন্য টেনসরফ্লো ইউজ করা যাবে, কিংবা ভিডিও ডিটেকশন। হ্যাঁ, তো যারা একটু অ্যাডভান্স লেভেলের মেশিন লার্নিং শিখতে চাচ্ছেন তারা টেনসরফ্লো নিয়ে আহ, পড়ালেখা করতে পারেন। আরো আছে যেমন ওপেন সিবি, ওপেন সোর্স কম্পিউটার ভিশন লাইব্রেরি, এটাও একটা অ্যাডভান্স লেভেলের লাইব্রেরি। তো এটা হচ্ছে মেইনলি কম্পিউটার ভিশন ইউজ হয়। তো এটা ইউজ করে অগমেন্টেড রিয়েলিটি, মোশন ট্র্যাকিং কিংবা হিউম্যান টু কম্পিউটার ইন্টারাকশন এই ধরনের কাজগুলো হয়ে থাকে, কিংবা অবজেক্ট আইডেন্টিফিকেশন, ভিডিও ডিটেকশন। যেমন হচ্ছে এখন বাংলাদেশে যে অনেকগুলো সিসিটিভি আছে। তো বাংলাদেশ গভর্নমেন্ট থেকে একটা মনে হয় কাজ করতেছে, আমি যতটুকু শুনছি, যে সিসিটিভি ক্যামেরা থেকে তারা ডিটেক্ট করবে কোন কোন মানুষগুলো যে মাস্ক পরে পরে আছে। তো এই কাজগুলো ওপেন সিবির মাধ্যমে করা যাবে, এই ধরনের কাজগুলো। আরো আছে কাজ হচ্ছে যে একটু ডিপ লেভেলে ডিপ লার্নিং এর একটা এপিআই, এটা হচ্ছে টেনসরফ্লোর উপরেই ইউজ করা যাবে। মানে আপনি যদি টেনসরফ্লো 2.1 ভার্সনটা ইনস্টল করেন তাহলে ক্যারাস এখানে ইউজ করতে পারবেন। ক্যারাসের হচ্ছে কিছু প্রিটেন মডেল থাকে, সেই প্রিটেন মডেল গুলো ইউজ করে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন। যেমন প্রিটেন মডেলের মধ্যে কিছু আছে আরইএস নেট 50, এটা ইমেজ ক্লাসিফাই করার জন্য ইউজ করা হয়। তারপর হচ্ছে VGG16 যেটা আছে, এটা ইমেজ থেকে ফিচার এক্সট্রাক্ট করার জন্য ইউজ করা হয়। তারপর হচ্ছে আপনার যে ক্লাসের যে মানে পারফরমেন্স যদি টিউনিং করতে চান তাহলে হচ্ছে ইনসেপশন V3 যে মডেলটা প্রিটেন সেটা ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে ফিচার এক্সট্রাকশনের জন্য আরেকটা আছে, এরপর হচ্ছে ইনসেপশন V3 যেটা হচ্ছে কাস্টম ইনপুট টেন্সরের জন্য ইউজ করা হয়। এরপর আরো আছে পাইটর্চ। পাইটর্চ হচ্ছে আম, মনে হয় লেটেস্ট যেটা লাইব্রেরি সেটাই। এটাও হচ্ছে এমএল বেস, এটা ওপেন সোর্স লাইব্রেরি। এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কিংবা কম্পিউটার ভিশনের জন্য ইউজ করা হয়। এটারও কিছু প্রিটেন মডেল আছে। sorry, এটা তো রিপিট হয়ে গেছে, যাই হোক। সরি, আর পাইটর্চ হচ্ছে ডিপ লার্নিং এর জন্য মানে ফিউচার। এরপরে আমি কিছু অ্যাপ্লিকেশন দেখাবো। আহ, তার আগে আমি আমার একটা কাজ দেখা যাচ্ছে যেটা মেশিন এনএলপি দিয়ে করা, এলএসটিএম দিয়ে করা। স্পাইডার কি দেখা যাচ্ছে? ভাইয়া পাওয়ার পয়েন্ট স্লাইডটাই মাত্র অফ হয়েছে। দিলাম তো। আমি এই মডেলটা ইউজ করছিলাম, রান করি। আসলে কোড গুলো বোঝাতে দেখা গেলে যাচ্ছে। অনেক সময় লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা মডেল, এই মডেলটাকে আমি রান করে তৈরি করতেছি, একটু সময় লাগবে। এরপরে হচ্ছে আমরা এখানে কিছু আহ, ওই প্রেডিক্ট করতে পারবো আর কি, যে একটা ট্যাক্স লিখে দিব, ট্যাক্স তাকে বলে দিবে সে এটা কি পজিটিভ কিনা, নেগেটিভ বা স্ট্রংলি পজিটিভ কিনা, নিউট্রাল কিনা। এই ধরনের একটা কাজ ছিল আর কি আমার। রান হয়েছে। এরপরে এখন এখানে যদি আমি সেই মডেলটা আলাদা করে নিই, আমি যেহেতু ওই যে এলএসটিএম মডেল তৈরি করছি, যে এলএসটিএম মডেল ডট পাই, এই মডেলটাই আমরা এখানে ইম্পোর্ট করব ফ্রম এলএসটিএম মডেল পোলারিটি প্রেডিক্ট। ওইখানে একটা লাইব্রেরি আমি তৈরি করে রাখছিলাম আর কি। তো এখানে এখানে একটা ট্যাক্স দিলাম, সেই ট্যাক্সটা এটা যদি চালাই তাহলে দেখেন এখানে একটা পজিটিভ, মানে ট্যাক্সটা হচ্ছে পজিটিভ একটা ট্যাক্স, মানে সে পজিটিভ হিসেবে তো এখানে যদি আমি আরো কিছু লিখতে যাই, যেমন session is not good, স্ট্রংলি নেগেটিভ বা এই ধরনের একটা কাজ ছিল আর কি আমার। এটা আমি মডেলটা আমার ফাইনাল ডিফেন্সে আমি এই কাজটা ইউজ করছিলাম।
যাই হোক, আরো কিছু কাজ আছে যে এগুলো হচ্ছে একটু মানে আমার ইচ্ছা ছিল আসলে কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আমি নিজেই করে দেখাই, বাট সময়ের অভাবে হয়ে ওঠে না। এই জন্য আমি কিছু কাজ অলরেডি আছে, এই ধরনের কিছু কাজ এখানে নিয়ে আসছি, তাই যাতে এগুলো আপনাদের হয়তোবা একটু এনকারেজ করবে যে মেশিন লার্নিং নিয়ে শেখার জন্য। এগুলো একটু আমি দেখাবো, কিছু ভিডিও আছে। তানজিম, প্রেজেন্টেশন তো দেখাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, ফার্স্টে যেটা ফটো তো ইমোজি, এটা দেখেন। তানজিম, ভিডিও কি প্লে হয়েছে? ও হ্যাঁ, এখন আসছে কিন্তু প্লে হয়নি এখনো। এমনি ইমেজ, হ্যাঁ প্লে হয়েছে। আচ্ছা, সে এক্সপ্রেশন দিচ্ছে, সেখান থেকে সে বলে দিচ্ছে যে সে হ্যাপি কিনা, কিংবা ওইটার মতো করে একটা ইমোজি তৈরি করে নিচ্ছে। ফেয়ার, তার এক্সপ্রেশনের উপর বেস করে সে ডিটেক্ট করা প্রাইস। তানজিম, ভিডিও প্লে না হইলে বলিও, ঠিক আছে? না, এরপর দেখা আরেকটা যাচ্ছে কাজ ভিডিও হচ্ছে প্লে হচ্ছে। ক্যাট। হ্যাঁ, ক্যাট আর ডগ ডিটেকশন। এটা নিউরাল নেটওয়ার্কের একটা কাজ। নিউরাল নেটওয়ার্ক দিয়ে এসে বলে দিবে যে আউটপুট দেখাচ্ছে যে ডগ, ওকে, তারপর ক্যাট, ক্যাট হলে ক্যাট ডিটেক্ট করবে ছবি থেকে। তারপর কিছু আছে এজ এবং জেন্ডার। এখন অনেকগুলো মোবাইলে পাওয়া যায় আসলে, এই যে ক্যামেরা অন করলে এজ বলে দেয়। তো এগুলো এই এমএল দিয়েই করা। এজ ডিটেকশন আরো আছে, যেমন মেল 60 to 100 ইয়ার্স। তো হচ্ছে ট্রাফিক সাইন ডিটেকশন, এখানে বিভিন্ন ছবি থেকে ট্রাফিক সাইন থেকে সে ডিটেক্ট করতে পারবে সেটা কোন ধরনের ট্রাফিক সাইন। স্টপ। তানজিম, দেখা যাচ্ছে ভিডিও প্লে হচ্ছে? হ্যাঁ, এখন ট্রাফিকের আপলোড ইমেজ ওই ওই পেজটাতে। তো আমার এখানে তো আপলোড করে সে অনেক কিছু দেখাই বলছে, এগুলো দেখছো নাকি? যাই হোক, এই কাজটা ওরা টেনসর ফ্লো ইউজ করে করছে আর কি। নেক্সট আরেকটা হচ্ছে হ্যান্ড রাইটিং রেকগনিশন। এটা হচ্ছে হ্যান্ড রাইটিং মেনলি ডিজিট রিকগনাইজ করে, এটাও টেনসর ফ্লো ইউজ করছে। ড্র করলে এখানে রিকগনাইজ করবে 0, 88% অ্যাকুরেট, 286% অ্যাকুরেট, 3। এই কাজটাও টেনসর ফ্লো ইউজ করে করা হয়েছে। আর একটা চাইলে আপনার চ্যাটবট বানাইতে পারেন, এটাও টেনসর ফ্লো ইউজ করে করা হয়েছে। আর এই এগুলো আমি নিচে হচ্ছে ডাটা ফ্লায়ার নামে একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন। এখান থেকে আর অনেকগুলো কাজ আছে ওদের। ঠিক আছে, তো এখন কিছু সাজেশন যেটা আপনারা যদি আগাইতে চান এটা নিয়ে, ভালোই। স্টেপ বাই স্টেপ। তো ফার্স্টে হচ্ছে যেটা করতে হবে যে বেসিকটা বুঝতে হবে, যে আমার আচ্ছা কফিল ভাই, এমএল আমি এর একটু বেসিকটা ইন্টারাপ্ট কি করবো। এটা বুঝতে হবে। হ্যাঁ, জি জি, ভাই, অবশ্যই। আমাদের যেহেতু এখানে ইভেন্টটাতে হচ্ছে আমরা সার্টিফিকেট দিব বলছিলাম, সো এখানে যারা পার্টিসিপেন্ট আছে তারা অবশ্যই সার্টিফিকেট পাবে, বাট সার্টিফিকেটটা পাওয়ার জন্য হচ্ছে তাদেরকে অবশ্যই একটা ফিডব্যাক ফর্ম ফিল আপ করতে হবে। আমি চ্যাটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যখনই আমাদের ইভেন্টটা শেষ হবে তখনই শুধুমাত্র অ্যাকচুয়ালি মানে ফর্মটা ওপেন হবে রেসপন্সের জন্য। সো আমি আপাতত দিয়ে রাখতেছি, ইভেন্ট শেষে যাতে পার্টিসিপেন্টরা এই ফর্মটা ফিল আপ করে নেন। থ্যাংক ইউ কপিল ভাই। মানে হচ্ছে আমার দুর্নাম করে করলে সার্টিফিকেট পাবে, তাই তো তানজিম? না, আসলে এখানে ফিডব্যাক ফর্ম ছাড়া হচ্ছে মানে সবার ডিটেলস নেওয়াটা আসলে সম্ভব না, ওই জন্য ফিডব্যাক ফর্মটা পূরণ করতেই হয়। যাই হোক, যা যত কিছু আছে বলে দিয়ে না এখানে প্রতিটাই।
যাই হোক, আগাই যে ফার্স্ট হচ্ছে তো আপনাকে বেসিকটা বুঝতে হবে, যেমন অ্যানালিটিক্স কি জিনিস বা ডাটা সায়েন্সের বেসিক, বিগ ডাটা কি, এগুলোর উপর নিতে হবে। এরপর আপনি যে ডোমেনে কাজ করতে যাচ্ছেন, মনে করেন আপনি হেলথ ডাটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, তাহলে ওই ডোমেনের উপর নলেজ গেইন করতে হবে। এরপর আপনাকে কিছু ডাটা মাইনিং এর জন্য স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার হয়তো বা শিখতে হবে, তো স্টাডি করতে হবে। এরপর যদি পারেন যে পাইথন ডাটা অ্যানালিসিস জন্য অনেকগুলো কোর্স পাবেন পাইথনের, এগুলো করতে পারেন। অথবা আর দিয়েও করা যায়, আর ল্যাঙ্গুয়েজ আর দিয়েও করা যায়, তবে আর এর চেয়ে পাইথনটা একটু বেটার। আপনারা হয়তো দেখছেনই যে আমি কিছু লাইব্রেরি ইউজ করে পাইথন দিয়ে করে ফেল করতেছি, তো পাইথনের একটা সুবিধা। এরপর হচ্ছে মানে একটা কোনো ডাটা অ্যানালাইসিস প্রজেক্ট করা শুরু করেন আপনারা, এবং প্রজেক্টটা শুরু করে শেষ করেন, ওইটার একটা ফিডব্যাক নেন যে আপনি কিরকম সময় লাগছে আপনার। এরপর হচ্ছে আনসুপারভাইজ লার্নিং মডেল তৈরি করেন, আপনি নিজে নিজে কিছু ডাটা সেট তৈরি করেন, নিজে নিজে ডাটা সেট তৈরি করে আনসুপারভাইজ লার্নিং মডেল তৈরি করেন কিছু, বা সুপারভাইজ লার্নিং মডেল তৈরি করেন। হ্যাঁ, এরপর হচ্ছে যখন এগুলো হয়ে যাবে আপনার, এরপর হচ্ছে আপনি আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে আগাইতে পারবেন। এরপর আপনি বিগ ডাটার দিকে গেলেন, বিগ ডাটা কি সেটা বুঝলেন। এরপরে হচ্ছে আপনার ডিপ লার্নিং কি জিনিস, যেমন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, এগুলো কি জিনিস, কিংবা টেনসর ফ্লো, ওপেন সিবি, এগুলো নিয়ে একটু শেখেন। এরপরে হচ্ছে শেষের দিকে যখন আপনার শেখা শেষ হয়ে যাবে, আপনি একটা কমপ্লিট একটা ডাটা সায়েন্সের একটা প্রজেক্ট আপনি কমপ্লিট, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার শেখাটা কতটুকু হয়েছে। দ্যাটস অল। এনি কোয়েশ্চেন? আর যত কোয়েশ্চেন থাকে করতে পারেন এখন। জানি না কতটুকু শিখাইতে পারছি, যতটুকু জানি শেখাইলাম। ল্যাকিং থাকতে পারে কিছু, সমস্যা নেই, বলতে পারেন, বা কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আমাদের তো এখানে আজকে এটা যেহেতু বিগিনারদের, সো বিগিনারদের অনেক কোয়েশ্চেন থাকে, সো আজকে এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম একজন প্রফেশনালের কাছ থেকে মেশিন লার্নিং সম্পর্কে জানার। সো এনি কোয়েশ্চেন চ্যাটে অথবা আনমিউট করে যে কোনো ভাবে বলা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম নাজিয়া সুলতানা। ওয়ালাইকুম আসসালাম। জি। যে আমার নিয়ে একটা প্রশ্ন হচ্ছে কি, যে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ত্রিপলি। তো আমি এখন হুম। সেকেন্ড ইয়ারে উঠবো। তো আমাদের মেশিন লার্নিং নিয়ে মানে এখনো তেমন একটা ধারণা হয়নি, আজকে প্রথম একটা সেশনে অংশগ্রহণ করলাম। তো এরকম মানে বাংলা ভাষায় একদম মানে আমাকে এ টু জেড মানে একদম পাবো, এই ধরনের কোনো কোর্সের কি কোনো মানে সাজেশন হবে, এটাই আমার প্রশ্ন। মানে অ্যাড টু জেড শেখার জন্য তো আসলে এরকম একটা তো পারবেন না আপনি, ওই যে আমি বললাম না যে আপনাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, মানে কিছু হয়তো বা আপনি একটা স্টেপ পার করলেন, পরবর্তী স্টেপে গেলেন, ওইভাবে মানে একটা জায়গায় আপনি সবকিছু শিখতে পারবেন না। আপনাকে হয়তো বা কোনো একটা কোর্স করলেন বেসিকের, ডাটা ক্যাম্প নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে অনেকগুলো ফ্রি কোর্স আছে, ওইখানে করলেন ইন্টারমিডিয়েট, এরপর বেসিক শেষ করার পর ইন্টারমিডিয়েট শুরু করলেন, ওইটা শেষ করে তারপর অ্যাডভান্স হয়ে গেলেন। আহ, আমি কি বুঝাইতে পারছি নাকি আমি আপনার কোশ্চেনই বুঝতে পারিনি? না, বুঝতে পারছি আসলে না, মেশিন লার্নিংটা তো একটু মানে কঠিন মনে হচ্ছিল প্রথম দিক থেকে, সেজন্য মানে নিজের ভাষায় শিখতে পারলে এই ব্যাপারটা একটু আচ্ছা, ক্লিয়ার হতো না হ্যাঁ, ওইরকম। তাহলে আপনি একটা কাজ করতে পারেন। একটা বাংলায় লেখা একটা বই আছে, বইটার নাম আমি ভুলে গেছি। মেশিন লার্নিং ড্যাফোডিল এ টু জেড ইউনিভার্সিটির কোন বইটার একটা কথা টিচারে বলতেছেন? লিখছে। হ্যাঁ, ওইটা আছে। আর একটা ড্যাফোডিল ইউনিভার্সিটির একজন টিচার একটা বই লিখছিল বাংলায়। আচ্ছা, নাফিস নিহালের একটা বই আছে, ওইটা পড়তে পারেন। ওইটাতে একদম খুব বলতে গেলে মানে বাচ্চাদেরকে যেভাবে শেখায় ওইভাবেই অনেক কিছু লিখছে আর কি। ওইটা দেখলে আপনাকে একটা ভালো আইডিয়া পাবে। কোনো কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, একজন চ্যাটে কোয়েশ্চেন করছে, উনি জানতে চাচ্ছে হচ্ছে পাইটর্চ আর টেনসরফ্লোর এর মধ্যে কোনটা দিয়ে আসলে শুরু করা বেটার, কোনো মন্তব্য থাকলে আপনার। আচ্ছা, পাইটর্চ ও টেনসরফ্লো আসলে এখানে মানুষ কোথায় বিগিন উইথ আপনার যে কোনোটা দিয়ে শুরু করতে পারেন, কিন্তু পাইটর্চটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, আপনি সেক্ষেত্রে হচ্ছে টেনসরফ্লো ইউজ করতে পারেন বা শুরু করতে পারেন।
এখানে আসলে এটা কোনো লেভেল নাই যে টেনসরফ্লো লেভেল 1, পাইটর্চ লেভেল 2, এরকম কোনো কিছু নাই। আপনি যে কোনোটা দিয়ে শুরু করতে পারেন। আ- আসলে আমার উদ্দেশ্যটা ছিল এটা এগুলো বলার পিছনে, মানে আপনারা যদি মেশিন লার্নিং এ কেরিয়ার করতে চান তাহলে হচ্ছে এই জিনিসগুলো লাগে, মানে আপনাদেরকে এগুলো ইউজ করতে জানতে হবে। তো এগুলো ইউজ করতে জানতে হলে আপনাকে এগুলো সম্পর্কে জানতে হবে। তো এখন যে যে পাইটর্চ লেভেল 1 বা টেনসরফ্লো লেভেল 2 এরকম না, আপনি যে কোনোটা শুরু করতে পারেন, আহ, যেটা আপনার ভালো লাগে। আর দুইটাই লাগবে আশা করি। আপনি হয়তো বা টেনসরফ্লো শুরু করলেন, শিখলেন, হয়তো বা এরপর পাইথন হচ্ছে কিছু এমন কিছু ফিচার আছে যেটা আপনি অন্যদিকে ইউজ করতে পারবেন। তো মোটামুটি এগুলো লাগেই আসলে, ক্যারাস, টেনসরফ্লো, পাইথন সবগুলোই লাগে বলতে গেলে। হাতে কলমে মেশিন লার্নিং বইটা কেমন হবে, ওইটা আমি দেখি নাই, আসলে বলতে পারবো না। আহ, যে হাতে কলমে লিখছে, হয়তো বা হাতে কলমে এই বইটা মানে শেখাবে মেশিন লার্নিং। আমি আসলে বইটা দেখি নাই আসলে, এই জন্য বলতে পারতেছি না। এনি মোর কোয়েশ্চেন? ইয়াসিন তানিম হাত তুলে দাঁড়ায় আছে কেন? এটা এটা অনেক আগে তুলছিলাম ভাই, বসে আছি ভাই, আই এম দাঁড়াই নাই। ওয়ার্কিং অন সাম ইমেজ প্রসেসিং স্টাফ টু বি এক্সাক্ট বাংলা ওসি, which platform is best one to work in this? ইমেজ প্রসেসিং টেনসরফ্লো ইউজ করতে পারেন সেক্ষেত্রে, টেনসরফ্লো দেখতে পারেন। আসলে আমি হচ্ছে মানে টেনসরফ্লো ইউজ করছিলাম, আর ক্যারাসও ইউজ করছি, বাট পাইটর্চ টর্চটা এখন ইউজ করা হয়নি, ওই জন্য আসলে বলতে পারতেছি না ওইটার এক্স্যাক্টলি ইমেজ প্রসেসিং কিরকম রেজাল্ট দিবে। তো টেনসরফ্লো দিয়ে অনেক কাজ হয়, যেমন আমি যে কাজগুলো দেখালাম বেশিরভাগই টেনসরফ্লো দিয়ে করা, এমনকি আমার কাজটাও টেনসরফ্লো দিয়ে করছিলাম, ওইটা ইউজ করতে পারি। সব কোশ্চেন থেকে একজনই করতেছে, বাকিরা কি ঘুমাই গেছে নাকি বুঝে নাই, নাকি আমি বেশি ভালো বুঝাই ফেলছি? আমার মনে তো হয় না বেশি ভালো বুঝাইছি। আচ্ছা কফি ভাই, এখানে যেহেতু কিছুটা হ্যাঁ। অফ টপিক টাইপের, বাট যেহেতু হুম। প্রবলেমটা অনেকেই ফেস করে, ইভেন মানে আমরা নিজেরাও অল্প স্বল্প ফেস করি, সেটা হচ্ছে লোকাল মেশিনের মেশিন লার্নিং নিয়ে কাজ করার জন্য মানে একটা সার্টিন স্পেসিফিকেশন যেটা প্রয়োজন সেটা একটু ক্লিয়ার করে দিলে বেটার হয়। কারণ অনেকে হচ্ছে আসলে মানে মোটামুটি লেভেলের মেশিনে কাজ করতে চাই, কিন্তু পরে দেখা যায় মেশিন মানে লার্নিং কাজ করে না। মেশিন বলতে কি তুমি পিসির কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ। মেশিন মানে আমারটা হচ্ছে 4 জিবি, তো আর জিপিও আছে ওইটাতেই দেখা যায় যে ওইটাতেই দেখা যায় যে হ্যাং করে যায় আর কি। তো বেটার হয় হচ্ছে, এখন তো এসএসডি চলে আসছে, এসএসডি আছে এরকম কোন পিসি, তারপর হচ্ছে 8 জিবি র্যাম বা তার উপরে, এবং জিপিও আছে। এই ধরনের জিপিও থাকলে অনেক ক্ষেত্রে একটু ব্যাকআপ পাওয়া যায় আর কি। তো জিপিও আছে এরকম কোন ল্যাপটপ ইউজ করা যায়। আর এখানে আসলে ব্যাপারটা হচ্ছে, এখানে তোমার ডাটা সেটের উপর আহ, অনেকটাই নির্ভর করবে আর কি। তো রিসেন্টলি আমি একটা কাজ করতেছি ইমেজ প্রসেসিং নিয়ে, গতকালকে এটার কিছু কাজ করছিলাম আর কি। তো দেখা যাচ্ছে ওইটা আমার প্রায় 3800 4000 মতো ডাটা সেট আছে এটাতে। তো কিছুক্ষণ পর পরই দেখা যাচ্ছে মানে ওইটা রান হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আমি যখন আমার কাজটা টেক্সট অ্যানালাইসিসটা করছিলাম, সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা, তখন প্রায় 24 ঘন্টা সময় লাগছে আমার পিসিতে। তো মানে ডাটা সেট কিরকম, ডাটা সেট কত বড়, বা ইমেজ ডাটা সেট নাকি টেক্সট ডাটা সেট, ওইটার উপর নির্ভর করবে। আচ্ছা, তার মানে হচ্ছে লোকাল মেশিনের জন্য একটু ভালো মানে মোটামুটি গেমিং কনফিগারেশনের মেশিন হলে সবচেয়ে বেটার। হ্যাঁ, আর বেটার হচ্ছে হয়, হ্যাঁ। আর হচ্ছে যেমন এখানে আরেকটা ব্যাপার আমি একটু বলি, এই যে আমাদের এক বড় ভাই একটা কাজ করছিল হচ্ছে ওসিআর নিয়ে, বাংলা ওসিআর নিয়ে। আহ, উনি হচ্ছে মানে এমন অবস্থা হয়েছে যে, মানে ট্রেন করানোর জন্য ভালো কোনো পিসি পাচ্ছিল না। তো উনি পরে দিয়ে মানে খোঁজ করা শুরু করছে আর কি, গেমিং পিসি কোথায় আছে। তো এই ধরনের হয় আর কি, যে অন্যের পিসি দিয়ে রান করাইতে হয়। ওই আবার ওসিআর গুলোতে একটু অনেক ঝামেলা, অনেক ভালো হাই কনফিগার পিসি লাগে আর কি।
আচ্ছা, তো এখানে যেহেতু অনেকেই বিগিনার, সো এখানে একটা বিষয় জানায় রাখা আসলে ভালো হয়, সেটা হচ্ছে আমরা লোকাল মেশিনেও চাইলে মেশিন লার্নিং নিয়ে কাজ করতে পারি, অথবা চাইলে ক্লাউডেও কাজ করতে পারি। ক্লাউডের ক্ষেত্রে কিন্তু আবার আমাদের এই সকল মানে খুব হাই কনফিগার্ড মেশিন বা খুব গেমিং কনফিগারেশন আসলে প্রয়োজন নেই। সেক্ষেত্রে ক্লাউডে কিছু আসলে পে করা লাগে। ওই পে করলে হচ্ছে আমরা খুব ইজিলি ক্লাউডে মডেল ট্রেন থেকে শুরু করে মডেল বিল্ড থেকে শুরু করে ট্রেন ইভ্যালুয়েট সবকিছুই করতে পারি। তো এরকম কিছু ক্লাউড প্ল্যাটফর্ম আছে, মাইক্রোসফট অ্যাজিওর, তারপর আইবিএম ওয়াটসন আছে। সো এগুলো একটু আসলে ট্রাই করে দেখা যায়, মানে জাস্ট ঘুরে দেখা আর কি, জাস্ট একটা সাজেশন ছিল। হুম, আমরাও এরকম ট্রাই করছিলাম আসলে ক্লাউডে চালানো, পরে যখন দেখতে যে গরিব মানুষ চালাইতে পারবো না, পিসিতে চালাইছি আর কি পরে দিয়ে। আচ্ছা, তো আরেকটা কথা, সেটা হচ্ছে আসলে আমার টেকটক্স এর একদম ফার্স্ট এপিসোড যেটা ছিল, সেখানে আমি নিজেই হচ্ছে মাইক্রোসফট অ্যাজিওর মেশিন লার্নিং নিয়ে একটা সেশন নিয়েছিলাম। সো কেউ যদি চায় যে ক্লাউডে কিভাবে করে, সেটাও ওই ফার্স্ট এপিসোড থেকে আসলে দেখে নিতে পারবে। একটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে ক্যান আই স্টার্ট ডিপ লার্নিং উইদাউট মেশিন লার্নিং? ডিপ লার্নিং উইথ মেশিন লার্নিং, আমার মনে হয় এটা মানে এভাবে শুরু করাটা ঠিক হবে না। মানে আপনার আগে যদি বেসিকটাই জানা না থাকে, তাহলে হচ্ছে ডিপ লার্নিং এ গেলে আপনি বেশ কিছু জিনিস বুঝবেন না আর কি। যদি একটা এক্সাম্পল দিই, যে আপনি যদি সি শেখা থাকে, সেক্ষেত্রে আপনার সি প্লাস প্লাস শিখতে অনেক সুবিধা হবে। কিন্তু যদি আপনি সরাসরি সি প্লাস প্লাস শিখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস হয়তো বা নতুন করে শিখতে হবে। আহ আচ্ছা, can I get any link to contact the person working with OCR? If your email address is shared, I would like to mail you. আচ্ছা, ওইটা ওনার সাথে আমার আপাতত কন্টাক্ট নাই, তো ওনার সাথে কন্টাক্ট করাই দিতে হইলে হয়তো ওনার সাথে কন্টাক্ট করতে হবে। আর তানজিম, হ্যাঁ কফি ভাই। হ্যাঁ ওই যে একজন আমাদের ওই যে ওসিআর নিয়ে কাজ করছেন বললেন, বলছিলাম যে ওনার কন্টাক্ট নাম্বার চাচ্ছে আর কি, ওই যে মেজবা ভাই করছিল। তো তো ওনার ইমেল অ্যাড্রেসটা তুমি নিয়ে রাখতে পারো। যদি উনি কন্টাক্ট করতে বলে, পারমিশন পাই, তাহলে ওনার কন্টাক্ট নাম্বারটা ওনাকে মেল করে দিলাম। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কোয়েশ্চেনটা যিনি করছেন উনি একটু কষ্ট করে ফিডব্যাক ফর্মে একটু ব্যাপারটা উল্লেখ করে দিবেন, যাতে আপনাকে আমরা স্পেসিফাই করতে সুবিধা হয় পরে কন্টাক্ট করতে। আচ্ছা, একজন বললো গুগল কোল্যাব। হ্যাঁ, গুগল কোল্যাব ইউজ করা যায়, ক্লাউড বেস। আসলে মাইক্রোসফটের প্রোগ্রামটা গুগলের কথা বলতে পারতেছি না আর কি। হ্যাঁ, এটা এটা আসলে ঠিক একেবারে আছে। ওপেন। এটা হচ্ছে আসলে আমরা কমিউনিটিতে কতটুকু কন্ট্রিবিউট করতেছি, এটাই হচ্ছে আসলে আমাদের মেইন গোল। এখানে আসলে কোম্পানির কোনো ফ্যাক্ট নাই আসলে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে তো আমরা শেষ করা হবে। মনে হয় আর কোনো কোয়েশ্চেন নাই। কোয়েশ্চেন কি আর কারো আছে? না, আর কোনো চ্যাটে আর কোনো কোয়েশ্চেন দেখতেছি না আমি। সো মনে হয় আমরা আজকে শেষ করতে পারি, যদিও এটা 9:30 পর্যন্ত ছিল, বাট অলমোস্ট 10টা পর্যন্ত হয়ে গেছে। সো আশা করি হ্যান্ডস অন যে টেকনিক্যাল সেশন প্লাস মোটামুটি যে থিওরিটিক্যাল ব্যাপারটা ছিল, আশা করি সবাই বুঝতে পারছে। তাও আমি ব্যাপারটা আসলে রেকর্ড করছি, আমি ইউটিউবে আপলোড করে দিয়ে দিব। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং টেক টক্স ভার্সন 3। আশা করি সামনের এপিসোডগুলোতেও আবার সবাইকে পাবো আরো এক্সাইটিং কিছু টেক নিয়ে। সো আমরা এখানে শেষ করতে পারি। আর কফিল ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস, উনি অনেক প্যারা খাইছে আমি জানি আসলে। সো কফিল ভাইকে অনেক থ্যাঙ্কস। আশা করি ভবিষ্যতে আমরা আরো এক্সাইটিং কিছু টেক রিলেটেড এপিসোডে ওনাকে সাথে পাবো। সো আমরা আজকে এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান, টিল দেন। ধন্যবাদ তানজিম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই এভরিওয়ান।